Recording is on. বলে দেওয়া আছে যে a curriculum document is a documented representation of a set of competencies under the National Technical and Vocational Qualification Framework (NTVQF). These competencies are usually written as units of competency in the competency standards document. আচ্ছা, তাহলে আমরা আগে ছোটবেলায় বা স্কুল কলেজ লেভেলগুলোতে সিলেবাসের কথা শুনছিলাম। এই সিলেবাসটাই হচ্ছে এই কারিকুলাম ডকুমেন্ট। হ্যাঁ, দেখেন এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে a curriculum document is a documented representation of a set of competencies. সেট অফ কম্পিটেন্সির একটা ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন হয়ে থাকে কিসের আন্ডারে? এনটিবিকিউএফ আন্ডারে। তারপর কি বলছে? দিস কম্পিটেন্সিস আর ইউজুয়ালি রিটেন অ্যাজ ইউনিট অফ কম্পিটেন্সি। ওই যে আমরা ইউনিট অফ কম্পিটেন্সি দেখছিলাম, ওই ইউনিট অফ কম্পিটেন্সি আকারে এটা মানে খণ্ড খণ্ড আকারে এটা লেখা থাকে ওই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডসের ডকুমেন্ট অনুযায়ী। তো এটা কি বলতেছে কি কারিকুলাম ডকুমেন্ট। So these standards are endorsed by the relevant industry skills council. এটা আপনার সার্টিফিকেশন কে করতেছে? এই রেলেভেন্ট যে ফিল্ডগুলো আছে তারা এটাকে সার্টিফাই করতেছে। আইএসসি বলা হয়, ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল সার্টিফাই করতেছে। তারপর কি বলতেছে? অ্যাজ এ বিগিনিং টিচার ও ট্রেনার ইউ মে নট হ্যাভ টু ডেভেলপ কারিকুলাম। আপনি যখন প্রথমেই টিচার বা ট্রেনার হবেন, টিবেট সেক্টরের টিচার অথবা ট্রেনার হবেন, তখন আপনাকে প্রথমে কি করতে হবে না? ওই কারিকুলাম ডেভেলপ করতে হবে না। ইউ উইল বি প্রোভাইডেড উইথ দ্য ডকুমেন্ট সামটাইমস রেফার্ড টু অ্যাজ এ সিলেবাস। ওই যে আমি একটু আগে সিলেবাসের কথা বলছিলাম, এই সিলেবাসটাই হচ্ছে কি এটার কথা বলতেছে। ফর এনি মডিউলস অর ইউনিট অফ কম্পিটেন্সি দ্যাট ইউ আর টিচিং, মানে আপনি যে জিনিসটা পড়াবেন ওই ব্যাপারটাই আপনাকে সিলেবাস আকারে কি করতে হবে, মানে তৈরি করে দিতে হবে ডকুমেন্ট আকারে। তারপর দেখেন কি বলতেছে? এ কারিকুলাম ডকুমেন্ট ক্যান রিলেট টু এ হোল প্রোগ্রাম অফ স্টাডি রেফার্ড টু ইন ইনস্টিটিউশনস অ্যাজ এ কোর্স। কোর্সের যেই মডিউলগুলো থাকে ওই মডিউল আকারে আপনাকে তৈরি করে দিতে হবে। or it can relate to an element that program referred to in institutions as a subject or a module। এই যে একটু আগে যে কথাটা বললাম, সাবজেক্ট অথবা মডিউল আকারে আপনার কি করতে হবে? ইনস্টিটিউশনে দিতে হবে, মানে ওই আকারে আর কি ধরে নেবেন, রিলেট করবেন আর। তারপর কি বলতেছে দেখেন? এ কারিকুলাম ডকুমেন্ট within a competency based training and assessment system provides the following information। তো এই সিডিতে মানে কারিকুলাম ডকুমেন্টস এর মধ্যে কি কি থাকে এই জিনিসগুলো আমরা একটু দেখব। ফার্স্টে কি থাকতে হবে? আমরা ইউনিট অফ কম্পিটেন্সিতে যেরকম দেখছিলাম অনেকটা সেরকমই অনেক কিছু দেওয়া থাকতে হবে। দ্য নেম এন্ড নাম্বার অফ দ্য মডিউল এন্ড ইউনিট অফ কম্পিটেন্সি। ওই যে আমরা ইউনিট অফ কম্পিটেন্সিতে দেখছিলাম মনে হয় কোড আর টাইটেলটা দেওয়া থাকে। এখানে কি বলতেছে? দ্য নেম এন্ড নাম্বার অফ দ্য মডিউল এন্ড ইউনিট অফ কম্পিটেন্সি। তারপর কি বলতেছে? নমিনাল ডেলিভারি আওয়ার্স। আমাদের ওইখানে ইউনিট অফ কম্পিটেন্সিতে কি ছিল? নমিনাল আওয়ার্স দেওয়া ছিল, এখানে ডেলিভারি আওয়ার্স, শুধু ডেলিভারি আওয়ার্সটা অ্যাড করছে। তারপর কি বলতেছে? এ জেনারেল ডেসক্রিপশন অফ দ্য পারপাস অফ দ্য মডিউল এন্ড আর ইউনিট অফ কম্পিটেন্সি। আমরা মনে হয় ওইটা দেখছিলাম এলিমেন্টস অফ কম্পিটেন্সি। এখানে বলতেছে কি ডেসক্রিপশন অফ পারপাস দ্য মডিউল, মানে বিস্তারিত আপনাকে বর্ণনা করা দেওয়ার যে ওই ইউনিট অফ কম্পিটেন্সির যে জিনিসগুলো আছে এই জিনিসটাই এখানে কি বলতেছে ওই রিপিট ধরেন কারিকুলাম ডকুমেন্টে দেয়া। তারপর কি বলতেছে? কম্পিটেন্সি এনি প্রি রিকুইজিট নলেজ এন্ড স্কিল। তারপর কি বলতেছে? রিলেশনশিপ টু দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আপনার ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সাথে রিলেশনশিপ বিল্ড করা, এটাও বোঝাচ্ছে। তারপর কি বলতেছে? এ সামারি অফ দ্য কন্টেন্ট, কন্টেন্টের টোটাল একটা সামারাইজেশন থাকবে। আমরা ওই যে রেঞ্জ অফ ভেরিয়েবল দেখছিলাম। তারপর কি বলতেছে? এ সামারি অফ দ্য অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের একটা সামারি দেওয়া থাকবে কিভাবে আপনি অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবে। তারপর কি বলতেছে? এ ডিটেইলড ডিসক্রিপশন of the learning outcomes that learners are expected to achieve, including each of the assessment criteria. These are the things that you can assess. আপনার ডিটেইল ডিসক্রিপশনে লার্নিং আউটকাম গুলো কি কি আসবে এই জিনিসগুলো আপনার লার্নারদের বুঝিয়ে বলা বা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গুলো কিভাবে ফুলফিল করবে তারা, এই জিনিসগুলো বুঝিয়ে বলা। তারপর কি বলতেছে? a description of how the module and or
unit of competency might be delivered. আপনি আরো বিস্তারিতভাবে বর্ণনা করবেন কিভাবে একটা ইউনিট অফ কম্পিটেন্সি আপনাকে মানে প্রথমেই আপনার কি বলে বিস্তারিতভাবে বলে দেওয়া যে আমরা এই সেশনগুলো করব, এইভাবে করব, এই প্রক্রিয়ায় আগাবো এবং এই প্রক্রিয়ায় আমরা অ্যাসেসমেন্টগুলো কন্ডাক্ট করব। এই টোটাল জিনিসটাই হচ্ছে কি ইউনিট অফ কম্পিটেন্সির থ্রুতে আপনি তাদেরকে ডেলিভারি করতেছেন। এই জিনিসটাই এই কারিকুলাম ডকুমেন্টে থাকতে হবে। ঠিক আছে? আমরা ইউনিট অফ কম্পিটেন্সিতে যা যা দেখছি এখানে জাস্ট নাম চেঞ্জ, আর বিস্তারিত আর বেশি কিছু নাই। তো আপনারা কারিকুলাম ডকুমেন্টে কি কি থাকে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট সিস্টেমের ক্ষেত্রে ওই ফলোইং ইনফরমেশন গুলো কি এই জিনিসগুলো লিখে দিলে আপনার হয়ে যাবে। ঠিক আছে? ইউনিট অফ কম্পিটেন্সির সাথে ম্যাচ করে আপনারা কি করবেন এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মনে থাকবে। তারপর কি বলতেছে, ডু আই নিড টু ফলো এভরিথিং ইন দ্য কারিকুলাম ডকুমেন্ট অর ইজ ইট মেয়ারলি এ গাইড? তো এটা হচ্ছে আপনার কিছু কথাবার্তা, ডিটেল কথাবার্তা, যে আপনি কি আসলে কারিকুলাম ডকুমেন্টের সবকিছু কি ফলো করবেন নাকি এটা শুধু একটা গাইডেন্স। এই ব্যাপারে আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন জাস্ট দেখার জন্য। এখান থেকে কোশ্চেন খুব একটা আসে না, তারপর আপনি চোখ বোলায় রাখেন, কারণ কখন কোন জায়গা থেকে দিয়ে দেয়, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে তো দিয়ে দেয়, বলা মুশকিল। তারপর সামনের দিকে আগাই। আচ্ছা, ওর একটা মানে কি বলে জীবন থেকে না একটা ঘটনা এখানে বর্ণনা দেওয়া আছে, এটা দেখে নিতে পারেন। যে আমাদের ফার্স্টে কি বলে, ইউ নিড টু এনশিওর দ্যাট দ্য লার্নার্স হ্যাভ মেট each of the learning outcome specified in the curriculum by addressing each of them in your session plans and by assessing each of them as specified in the curriculum document. আমরা আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখনই শুরু করছিলাম তখনই কিন্তু সিএসটা ওপেন করে আপনাদের ওই ইয়েটা দেখাইছিলাম যে আমরা কি কি কোন প্ল্যানে আগাবো, আমাদের সিএসএ কোন 5টা টপিকস আছে ডিজিটাল মার্কেটিং লেভেল 4 এর জন্য। ওই 5টা টপিকসই কিন্তু আপনাদের বারবার দেখাইছি এবং ওটার যে আমাদের লার্নিং আউটকাম ছিল ওগুলোর বেসে কিন্তু আমরা আগাইছিলাম। হ্যাঁ, এই জিনিসগুলো আপনার লার্নারদেরকে কি করতে হবে, ওই মানে লার্নিং দিয়ে আপনাকে তৈরি করে নিতে হবে, কারণ পরবর্তীতে অ্যাসেসমেন্ট যেহেতু কন্ডাক্ট করা হবে ওদেরকে তৈরি করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, এই কথাটাই এখানে বলা হচ্ছে এই টোটাল লাইনে। তারপর কি বলতেছে দেখেন, হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্ট ডিফার ফ্রম ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড? আচ্ছা, কারিকুলাম ডকুমেন্ট কিভাবে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি থেকে আলাদা। উপরে দেখেন কি বলছে, as mentioned above, an industry competency standards provide information about the competencies associated with different occupation within a particular industry. আপনার বিভিন্ন অকুপেশনে একটা স্পেসিফিক একটা ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করে থাকে কি এই কারিকুলাম ডকুমেন্ট। তারপর কি বলতেছে, দে আইডিয়ালি লিড টু ন্যাশনাল কোয়ালিফিকেশনস এন্ড ইনক্লুড অ্যাসেসমেন্ট গাইডলাইন, তারা একটা গাইডলাইন দেয় ন্যাশনাল কোয়ালিফিকেশনস অনুযায়ী। তারপর কি বলতেছে, এ কারিকুলাম ডকুমেন্ট সার্ভস অ্যাজ অ্যান ইমপ্লিমেন্টেশন গাইড ফর এ ইউনিট অফ কম্পিটেন্সি অর কোর্স অর মডিউল অফ স্টাডি। ওই যে ইউনিট অফ কম্পিটেন্সি বা কোর্সের মডিউল গাইড করা, মানে কিভাবে এক্সিকিউশন করবেন এটার একটা গাইডেন্স হচ্ছে এই কারিকুলাম ডকুমেন্ট। এই লাইনটা কিন্তু আপনারা কোড করে রাখতে পারেন, এটা একটু কোড করে রেখে দিন আপনাদের পিডিএফ এ। তারপর কি বলতেছে, ফর এ কারিকুলাম ডকুমেন্ট টু বি অ্যাকসেপ্টেড বাই দ্য ইন্ডাস্ট্রিজ ইট মাস্ট বি ম্যাপড এগেইনস্ট দ্য কম্পিটেন্সিজ ইন এ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটা আপনার ব্লুপ্রিন্ট বলতে পারেন, যে আমরা যখন কোনো ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে যাব তখন আমাদের একটা ব্লুপ্রিন্ট থাকা লাগে, যে আমরা কিভাবে কাজ করবো। একটা বিল্ডিং এ যেরকম নকশা প্রথমে তৈরি করা হয়, ওইটার বেসে কি করা হয়, আপনার সামনের দিকে ওই বেসমেন্ট বলেন বা ফ্লোর বলেন, তারপরে ফার্নিশিং বলেন, সবকিছু আপনার ওই ব্লুপ্রিন্ট অনুযায়ী করা হয়। তো এখানে এটাই বলতেছে, ইট মাস্ট বি ম্যাপড এগেইনস্ট দ্য কম্পিটেন্সিজ ইন এ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তারপর কি বলতেছে, এট দিস স্টেজ দো there are still many industries that do not have industry competency standards developed.
আচ্ছা, এখানে অনেক ইন্ডাস্ট্রি গুলো আছে যেখানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে সিএসটা ডেভেলপই করা হয়নি। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী ডেভেলপই করা হয়নি, কিন্তু তারপরেও কি করা আছে, কারিকুলাম ডকুমেন্ট গুলো দেওয়া আছে যে আপনারা এইভাবে, সরি, এই কারিকুলাম ডকুমেন্টই তৈরি করা হয়নি, কিন্তু আপনার কি করা আছে, ইন্ডাস্ট্রিতে এদের ডিমান্ড আছে বা কাজ চলমান আছে, এই জিনিসটাই এখানে বলতেছে। তো বেসিক্যালি ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস এস্টাবলিশ দ্য স্কিলস, নলেজ এন্ড অ্যাটিটিউড, এই তিনটা জিনিস থাকতে হবে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস এর, আমরা আগেও আলোচনা করছি। রিকোয়ার্ড ফর এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি, পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য আপনার এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। A curriculum interprets the industry competency standards so that it can be delivered as a course in Tibet institution. তো এই লাইনটার থ্রুতে আপনারা কি বুঝতে পারলেন বলেন তো, কেউ একজন আমাকে একটু বুঝায় বলেন। কই, কেউ কি শোনেন নাই নাকি? শুনছি ভাই। বলেন তো এটা এই লাইন দিয়ে কি বোঝাচ্ছে? কি বলতে পারবেন না? অত ক্লিয়ারলি বলতে পারবো না, আরেকবার বলেন ভাই। বলতে পারবো, মানে অত এই লাইনটার দ্বারা বোঝাচ্ছে হলো আমরা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটা ইন্ডাস্ট্রিতে যারা হ্যাঁ। কাজ করতে ধরেন এখানে একই টাইমে আপনি চাকরি করতেছেন, আরেকটা আপনার ফ্রেন্ড বা কলিগ, কলিগ না, ফ্রেন্ডই ধরেন, উনি এখনো পড়ালেখা করতেছে, বাস্তব ক্ষেত্রে ওনার চাকরির কোনো অভিজ্ঞতা নেই, উনি কম্পিউটার অ্যাপ্লিকেশন চালাইতে পারে না, ইয়া পারে না, কিন্তু আপনি কি করতেছেন, অফিসও ম্যানেজ করতেছেন, পাশাপাশি পড়ালেখা করতেছেন। এই যে চাকরি করতেছেন, আপনার প্র্যাকটিক্যাল একটা স্কিল আছে বা নলেজ আছে, অ্যাটিটিউড আছে, এই জিনিসটা কিন্তু ওনার নাই। তো ওনার কি আছে, উনি ধরেন যে প্র্যাকটিক্যাল নলেজ না থাকার কারণে ওনার একটা গাইডলাইন্স আছে, উনি জানে যে হ্যাঁ ওই যে আমার ফ্রেন্ড ও অফিসে যায়, অফিস অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়, উনি এটা জানে। এই যে জানার যে ব্যাপারটা, এই যে গাইডেন্স করা, আপনি ওনাকে গাইড করতেছেন বা ওনাকে জানাচ্ছেন আমার অফিসে এই এনভায়রনমেন্ট, এইভাবে কাজ করতে হয়, এইভাবে প্রসেস গুলো করা হয়, এই যে গাইডেন্সটা দেওয়া, এই গাইডেন্সটা হচ্ছে কারিকুলাম ডকুমেন্ট। ওকে, তো এইগুলো আপনার বইয়ের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু ইন্ডাস্ট্রি আচ্ছা। যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা যেহেতু প্র্যাকটিক্যাল লেসন, এটা আপনার অবশ্যই সব জায়গায় বিদ্যমান, এই জিনিসটাই এখানে বলতেছে। আমি আবার একটু পরে বলি। বেসিক্যালি ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস এস্টাবলিশ দ্য স্কিলস, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড রিকোয়ার্ড ফর এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি, আপনার পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য এটা অবশ্যই লাগবেই, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কিন্তু এ কারিকুলাম ইন্টারপ্রেটস the industry competency standards so that it can be delivered as a course in Tibet institution. কিন্তু যখন আপনার এই কারিকুলাম ডকুমেন্টটা করা হবে, এটা শুধুমাত্র কি একটা গাইডেন্স দেওয়া, কি ভিত্তিতে দেখেন, কোর্স ইন টিবেট ইনস্টিটিউশন, আপনার কোর্স আকারে বা মডিউল আকারে ডেলিভারি করার জন্য কি এই টিবেট ইনস্টিটিউশন গুলোতে এই কারিকুলাম ডকুমেন্টটা ইউজ করা হয়। কিন্তু আপনি যে ধরেন আমি সিএনসির কাজ পারি না বা বেকারি পেস্ট্রির যে কাজগুলো আছে এগুলো আমি পারি না, এগুলো তো প্র্যাকটিক্যাল কাজ, এগুলো আমি জানি না, তো ওই ক্ষেত্রে কি আমাকে নিবে? একজন শেফ ধরেন, 5 স্টার হোটেলে একজন শেফ লাগবে, তা আমার কাছে আমি জানি যে গাইডেন্স আছে, ধরেন ইউটিউব ভিডিও দেখছি, আমার কাছে বই আছে, প্রচুর পড়ালেখা করছি, আমি খুব ব্রিলিয়ান্ট, কিন্তু আমার কোনো প্র্যাকটিক্যাল স্কিল নেই, আমি আটা মাখাইতে পারি না, ডো কিভাবে তৈরি করতে হয় এগুলো জানি না, তা আমাকে কি নিবে? নাকি ধরেন যে 10 থেকে 15 বছর, যার কোনো পুঁথিগত বিদ্যা নাই কিন্তু স্কিল আছে, তাকে নিবে? বলেন। অবশ্যই স্কিল যার আছে তাকেই নেবে। তো ওই স্কিলটা যাদের আছে এদেরকে বলতেছে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস। আর ওই যে শুধু বই বা মডিউল আকারে টিবেট ইনস্টিটিউশন গুলোতে যে একটা গাইডলাইন বা সিলেবাসের মতো যেটার কথা বলতেছি,
এটাকে বলতেছে কি কারিকুলাম ডকুমেন্ট। ওকে, পার্থক্যটা বুঝাইতে পারছি? জি ভাই, এখানে বুঝতে কোশ্চেনটা পারছি। ছিল কি আমাদের, কোশ্চেনটা ছিল হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্ট ডিফার ফ্রম ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস অবশ্যই থাকতে হবে এবং অবশ্যই আছে। এটা ম্যান্ডেটরি না যে কারিকুলাম ডকুমেন্ট আপনার এস্টাবলিশ করার পরে এই ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা তৈরি করা হবে। যেমন রিসেন্টলি আমাদের এনএসডিএ তে আপনার লজিস্টিক সাপোর্ট সার্ভিসটা চালু করা হয়েছে। এই লজিস্টিক সাপোর্টটা কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে চলতেছে, কিন্তু এটা এখন মডিফাই করে মানে ওই ডকুমেন্টেশন আকারে বা শিক্ষা প্রদানের জন্য যে একটা গাইডলাইন্স প্রয়োজন, এটা এখন নতুন ভাবে এই কারিকুলাম ডকুমেন্টটা তৈরি করা হচ্ছে। এই যে নতুন ভাবে করা হচ্ছে কিন্তু এক্সিস্টিং ফিল্ডে অলরেডি কিন্তু আছে, তার মানে কি ওটা হচ্ছে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আর কারিকুলাম ডকুমেন্ট যে নতুন করে যে সিএস বলেন বা কারিকুলাম ডকুমেন্ট তৈরি করতেছে এই জিনিসটাকে বোঝাচ্ছে। ওকে, সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে কিভাবে একটা কারিকুলাম ডকুমেন্ট আপনার ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস এর সাথে লিংক করা যায়। তাহলে দেখেন এখানে বলা আছে ইন্ডোর্সড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস ইউনিটস সিলেক্টেড ফর ইনক্লুশন ইন কোয়ালিফিকেশন সার্টিফিকেট 1 সার্টিফিকেট লেভেল 2 3 ইটিসি। হ্যাঁ, তারপরে কি বলতেছে কোয়ালিফিকেশন অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। আপনাকে ফার্স্টে এন্ডোর্স করার পরে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস সিএসটা দেওয়ার পরে ওই নির্দিষ্ট আপনি সার্টিফিকেশনের জন্য কোনটা চুজ করবেন ওই ইউনিটটা আপনি চুজ করে নেবেন। তারপরে কি বলতেছে কোয়ালিফিকেশন অ্যাক্রিডিটেশন ডকুমেন্টস, আপনাকে ওই কোয়ালিফিকেশন অ্যাক্রিডিটেশন ডকুমেন্টটা দেওয়া হবে। তারপর কি বলতেছে লার্নিং ডিজাইন ডকুমেন্ট, ওই ডিজাইনের ডকুমেন্ট কিভাবে তৈরি করবেন ওটা দেখাচ্ছে। এটা থেকে দেন আসবে কোথায় ডেভেলপ অফ কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল, মানে সিবিএলএম তৈরি করবেন টু সাপোর্ট লার্নিং ডেলিভারি ট্রেনিং ডেলিভারি। তারপরে এটার মধ্যে কি থাকবে এই সিবিএল এর মধ্যে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো থাকতে হবে, ইনফরমেশন শিট থাকতে হবে, জব শিট থাকতে হবে, অ্যাক্টিভিটি শিট থাকতে হবে, অ্যাসেসমেন্ট শিট থাকতে হবে। হ্যাঁ, এটা থেকে আপনার দুইটা ভাগে আবার বিভক্ত করে দিয়েছে। দেখেন প্যাকেজ টু ফর্ম দ্য মডিউলস অফ ইনস্ট্রাকশন ফর ট্রেইনিজ, প্যাকেজ ফর দ্য ইনস্ট্রাক্টর গাইড। একটা হচ্ছে ইনস্ট্রাক্টরদের জন্য একটা গাইড থাকবে, আর একটা হচ্ছে যারা শিক্ষার্থী থাকবে আপনার বা প্রশিক্ষণার্থী থাকবে তাদের জন্য একটা গাইডেন্স থাকবে। এই যখন সিবিএলএমটা তৈরি করা হবে, দেখেন আমাদের প্রথমে একটা সিএস দেওয়া হয়েছে, ওই সিএস বেজে আমি আগে কি করছি এই গাইডলাইন্সটা পাইছি যে কিভাবে স্টাডি করাইতে হবে আপনাদের। আর আরেকটা গাইডলাইন আমি আপনাদের দেখাচ্ছি যে এই সিএস এর থ্রুতে আপনাদের এই কাজগুলো এইভাবে আমরা করাবো বা সামনের দিকে আগায় যাবো, তারপরে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবো। এই জিনিসটা হচ্ছে একটা ফ্লো চার্ট, জাস্ট দেখার জন্য দেখে নিন। কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এই যে লাল মার্ক করা এগুলো কিন্তু মার্ক করে রাখবেন আপনারা, এই জিনিসগুলো মার্ক করে রাখবেন। যেটা মার্ক করতে বলি ওটা কিন্তু মার্ক করে নিন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এটা শুধু দেখার জন্য এই ফ্লো চার্টটা জাস্ট চোখের দেখা দেখে নিন। আচ্ছা, সিবিটি লার্নিং ডিজাইন প্রসেস। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকামস এন্ড এলিমেন্টস। এটা হচ্ছে কিছু ইয়ে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। লার্নিং আউটকাম আর এলিমেন্টস এর মধ্যে তফাৎ কি, এটা কি দেখাই দিতে হবে আপনাদের, পড়াই দিব? ভাইয়া একবার পড়ে যাই আমরা। আচ্ছা, একবার পড়ে যাই। লার্নিং আউটকামটা আসলে কি? আউটকামের ব্যাপারটা তো বুঝেন যে আমি একটা ইনপুট দিলাম, এটার একটা আউটপুট চাই আমি। তা আপনাদের মনে করেন আমি একটা ক্লাস বা সেশন নিলাম, এটার আমি আউটপুট, যেমন এই যে আমি হঠাৎ করে আপনাদের একটা কোশ্চেন আস্ক করতেছি, আপনারা একটা ফিডব্যাক দিচ্ছেন, এই জিনিসটা হচ্ছে কি লার্নিং আউটকাম, কিভাবে একটা জিনিস তুলে আনা যায়। লার্নিং আউটকাম ইজ এ কারিকুলাম টার্ম states what a learner should be able to do towards achieving the purpose of the module or unit of competency. এটা একটা কারিকুলাম টার্ম। তো এটা কি করতেছে, এ লার্নার শুড বি এবল টু ডু টুয়ার্ডস অ্যাচিভিং দ্য পারপাস অফ দ্য ইউনিট, মানে আপনি যে পারপাসটার জন্য এই জিনিসটা করতেছেন বা শিখতেছেন এই পারপাসটা আপনার সার্ভ হচ্ছে কিনা ইউনিট অফ কম্পিটেন্সির থ্রুতে। তারপর কি বলতেছে রিলেটস টু স্ট্যান্ডার্ডস অফ কম্পিটেন্সি আইডেন্টিফাইড বাই ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতেছে কিনা। ধরেন আমি গাড়ি চালাইতে পারি হচ্ছে বড় বড় লরি, বড় লরি যে চালাইতে পারে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় ছোট গাড়িও সে চালাইতে পারে, কিন্তু যে ছোট গাড়ি চালাইতে পারে তাকে ধরে নেওয়া হয় কি
সে বড় গাড়ি চালাতে হলে আরো অ্যাডভান্স কিছু স্কিল লাগবে তার। এই জিনিসটা কি কমন একটা ফ্যাক্টর। এটার জন্যই এখানে বলতেছে রিলেটস টু স্ট্যান্ডার্ডস অফ কম্পিটেন্সি আইডেন্টিফাইড বাই ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি থেকে সার্টিফাইড করা বা আইডেন্টিফাই করা এরকম একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সাথে ম্যাচ করা। তারপর কি বলতেছি, ইজ রিটেন অ্যাজ অ্যান অ্যাকশন স্টেটমেন্ট ফ্রম দ্য লার্নার্স পয়েন্ট অফ ভিউ। আপনার ওই যে আমরা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করি না, এটার কথা বলতেছে। রিটেন অ্যাকশন স্টেটমেন্ট থাকতে হবে, এভিডেন্স কালেক্ট করা বা ইয়ে করা, এই জিনিসগুলো। তারপর কি বলতেছে, অ্যান এলিমেন্ট অফ কম্পিটেন্সি। এলিমেন্ট অফ কম্পিটেন্সি গুলো কি, এটা দাগ দিয়ে নিয়েন উপরের ওই যে লার্নিং আউটকাম গুলো। হোয়াট ইজ লার্নিং আউটকাম, এটা কিন্তু আসতে পারে, এই এতটুকু লিখে দিলেই হবে, পুরোটা লিখতে পারলে আরো ভালো। তারপর কি বলতেছে, সরি, অ্যান এলিমেন্ট অফ কম্পিটেন্সি। অ্যান এলিমেন্ট অফ কম্পিটেন্সি কি বোঝাচ্ছে দেখেন, ইজ এ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস টার্ম, ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ ইউনিট অফ কম্পিটেন্সি। এটা হচ্ছে কি, একটা বেসিক বিল্ডিং ব্লক ইউনিট অফ কম্পিটেন্সির ক্ষেত্রে, এটা একটা বেসিক ক্রাইটেরিয়া আর কি। তারপর কি বলতেছে, এটা ডিসক্রাইব করতেছে দ্য টাস্ক দ্যাট মেক আপ দ্য ব্রডার ফাংশন অর জব। ওই আপনি যে টাস্কটা করবেন এটার ব্রড যে ফাংশন গুলো বা জব গুলো আছে এটার ব্যাপারে আপনি বিস্তারিত বলে দেওয়া থাকা, এটা হচ্ছে কি এলিমেন্ট অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির এলিমেন্ট গুলো কি কি হবে এগুলো একটু দেখে নিন, লাল দাগ করে মার্ক করে নিন। তারপর কি বলতেছে, ইচ এলিমেন্ট অফ কম্পিটেন্সি হ্যাজ এ নাম্বার অফ পারফরমেন্স ক্রাইটেরিয়া। ওই এলিমেন্ট অফ কম্পিটেন্সি কি থাকে, পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকে, which the learner can be evaluated against the determine whether or not they are competent. Sometimes it is possible to equate a industry competency standards element with a curriculum learning outcome. At other times, a single element of competency might equate to 3 to 4 learning outcome. এগুলো একটু দেখে নিন, এগুলো আসলে বিস্তারিত কথাবার্তা বলে দেওয়া আছে। What involvement in developing curriculum documents or industry competency do you think you will have? একটু দেখে নিন। What is the relationship between assessment criteria and performance criteria? এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা একটু বুঝাই দিই। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা কি থাকতে হবে এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা কি। Essentially, assessment and performance criteria are the same thing expressed in different words. মানে কি দুইটা জিনিস একই, জাস্ট ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। পারফরম্যান্স ক্রাইটেরিয়া ইজ মোর অফ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট টার্মিনোলজি and comes from the industry competency standard. পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা বোঝাচ্ছে কি, ট্রেনিং এর সাথে সরাসরি রিলেটেড, ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্টের সাথে। অ্যাসেসমেন্ট পারফরম্যান্স ক্রাইটেরিয়া স্পেসিফাই দ্য পারফরম্যান্স দ্যাট মাস্ট বি ডেমনস্ট্রেটেড বাই দ্য লার্নার ইন অর্ডার ফর দ্য লার্নিং আউটকাম টু বি অ্যাচিভ। আপনি যে লার্নিং আউটকাম অনুযায়ী আপনি যে পারফরম্যান্সটা অর্জন করছেন বা শো করতে পারতেছেন, এটাকে বোঝাচ্ছে কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেসমেন্টের জন্য আপনি এই জিনিসগুলো দক্ষ হয়েছেন, এই কারণে আপনি কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আওতায় পড়ছেন। ওকে, এটা বোঝাচ্ছে। তবে এখানে একটা কোড লেখা আছে, দেখে নিন। এই কোডগুলো পড়লে আপনার উদাহরণগুলোর মতো আর কি সহজ, বুঝতে সহজ হয়, টার্মস গুলো বুঝতে সহজ হয়। আচ্ছা, এরপর কি বলতেছে, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, কাস, আমি সংক্ষেপে বলে থাকি কাস। A series of quality standards for TVET institution covering internal quality assurance and QA management, teaching facilities etc. are being fine-tuned. TVET institution principals will complete a self-assessment instruments based on the quality standards. এই কোয়ালিটি স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে টিবেট সেক্টরে যারা প্রিন্সিপাল আছে মানে হেড আছে, ওনারা কি এই জিনিসটা মেনটেন করে থাকে, সেলফ অ্যাসেসমেন্ট। These ratings will be compared with those on the assessment form completed by an external quality auditor. এই এক্সটার্নাল যে কোয়ালিটি এডিটর থাকবে উনি আপনাকে কি করবে, আপনার যে রেটিং গুলো আছে, ধরেন আমি অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হয় দেখা যায় কেপিআই দেয়। কেপিআইটা কিভাবে নির্ধারণ করে, আপনাকে একটা রেটিং দেওয়া হয়, ধরেন 10-এর মধ্যে আপনাকে 5 দিয়ে, আপনি প্রতিদিন অ্যাটেন্ডেন্স আসতেছেন, এটাতে 5 থাকে, আপনি আপনার মান্থলি যে টার্গেট আছে টার্গেট ফিল আপ করতেছেন ওটাতে 10 থাকে, তারপর আপনার পাংচুয়ালিটি দেখবে,
ওটাতে মনে করেন আরো 5, আপনার বিহেভিয়ার দেখবে ওটাতে 5, এরকম একটা মার্কিং করে আপনাকে 50 বা 100-র মধ্যে একটা মার্কিং করে আপনাকে কি দেয়, একটা রেটিং দেওয়া হয় যে সে ওভারঅল এভারেজ বা গুড বা কি বলে এক্সেলেন্ট এমপ্লয়ি, এরকম একটা কি করতেছে, আপনাকে অ্যাসেস করতেছে। তো এই জিনিসটা এখানে বোঝাচ্ছে যে বাইরের একজন অডিটর দিয়ে আপনাকে কি করবে, রেটিং দিয়ে এই আপনার অ্যাসেসমেন্ট গুলো কাজ করানো হবে। বোথ পার্টিস উইল এগ্রি অন ইনস্টিটিউশনাল স্ট্রেংথস এন্ড উইকনেস এন্ড এগ্রি অন এন ইমপ্রুভমেন্ট অ্যাকশন প্ল্যান। মানে দুই পক্ষই সম্মত হয় এবং পরবর্তীতে কোনো গ্যাপ থাকলে বা শক্তিশালী কোনো পয়েন্ট থাকলে ওই বিষয়ে ওনারা পরবর্তী অ্যাকশন প্ল্যানে আগে। তারপর কি বলতেছে, দেয়ার উইল বি রেগুলার কোয়ালিটি অ্যাসুরেন্স ভিজিটস এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স সাপোর্ট ডকুমেন্টস সাচ এজ টিবেট ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট ম্যানুয়াল প্রডিউস। ওই টিবেট ইনস্টিটিউশন গুলো কি করে, ম্যানুয়াল প্রডিউস করে থাকে। টিবেট ইনস্টিটিউশনস উইল হ্যাভ টু মিট কোয়ালিটি স্ট্যান্ডার্ডস ইন অর্ডার টু অফার এনটিবিকিউএফ কোর্সেস। ওই এনটিবিকিউএফ এর নতুন যদি কোনো কোর্স চালু করা লাগে সেই ক্ষেত্রে ওনারা অফার করে থাকে, ঠিক আছে, ওই কিউএস অনুযায়ী, কোয়ালিটি স্ট্যান্ডার্ডস অনুযায়ী। এরপর কি বলতেছে, অবজেক্টিভস অফ দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। আপনার মূলত উদ্দেশ্য কি, এই কাজের মূলত উদ্দেশ্যটা কি এই ফ্রেমওয়ার্কের। তো এটা বোঝাচ্ছে দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক অফার্স ইফেক্টিভ মেকানিজমস টু এস্টাবলিশ কোয়ালিটি ক্রাইটেরিয়া এন্ড স্ট্যান্ডার্ড। মানে আপনার কোয়ালিটি নাম শুনেই তো বুঝতেছেন যে কোয়ালিটি মেনটেন করবে সবসময়, এটা হচ্ছে তাদের কাজ, যে কাজের বা ইন্ডাস্ট্রির যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে তৈরি করা। These mechanisms also prescribe consistent standards of good practice to the assessment of educational credential। মানে আপনার অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও এবং এডুকেশনাল লার্নারদের যে এডুকেশনাল যে ইয়েগুলো থাকবে, টুলস গুলো বা ম্যাটেরিয়ালস গুলো থাকবে, এই ব্যাপারে তাদেরকে কি করা, সঠিক গাইডলাইন করা, এটা কি এই কাজ করে থাকে। কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ডস এনশিওর সিমিলার অ্যাসেসমেন্ট ফর সিমিলার কেসেস, হাউএভার ডিসিশনস মে ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য টেরিটোরিয়াল অর প্রভিন্সিয়াল সিস্টেম অফ এডুকেশন। আপনার ওই সবার জন্যই প্রায় সব ক্ষেত্রেই অ্যাসেসমেন্টের ইয়েগুলো সেম থাকে, বাট কিছু ক্ষেত্রে কি করা হয়, ডিসিশন চেঞ্জ করা হয়, যে টেরিটোরিয়াল বা প্রভিন্সিয়াল স্টেটগুলোর ক্ষেত্রে দেখা যায় মফস্বলে যারা আছে তাদের জন্য একটু ইজি করা, তাদেরকে কি বলে সহজে যাতে ইজি অ্যাক্সেস করা যায় যে কোনো কোর্সের ক্ষেত্রে, ওদের জন্য আলাদা একটা প্রায়োরিটি রাখা, ওই ব্যাপারটাই বোঝাচ্ছে। তারপর কি বলতেছে, দ্য প্রাইমারি বেনিফিশিয়ারিজ অফ দিস কোয়ালিটি ইন্স্যুরেন্স ফ্রেমওয়ার্ক আর ইন্ডিভিজুয়ালস হু রিকোয়ার an assessment of their foreign educational credentials and organizations that use credential assessment. The major objectives of the quality assurance frameworks are assuring clients and organizations that use credential assessment, for an example, employers, professional regulatory bodies, immigration officers, and post-secondary institutions. That training institute follow quality criteria and standards. ওই আপনার ক্লায়েন্ট এন্ড অর্গানাইজেশনের যে ক্রেডেনশিয়াল গুলো অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, ওই জিনিসগুলো বোঝাচ্ছে। এমপ্লয়ার হইতে পারে, প্রফেশনাল রেগুলেটরি বডি হইতে পারে, ধরেন আমি বাইরে থেকে অডিটর হায়ার করছি, ইমিগ্রেশন অফিসার্স হইতে পারে, এই জিনিসগুলো। তারপর কি বলতেছে, এনশিওরিং ফেয়ার এন্ড ইকুইটেবল ট্রিটমেন্ট অফ অল কাইন্ডস অফ ট্রেনিজ হু ইউজ দেয়ার সার্ভিসেস। ওই যে লাস্টের যে লাইনটা আপনাদের বলছিলাম, সকলের জন্য সমান সুযোগ করে দেয়। তারপর কি বলতেছে, ইমপ্রুভিং দ্য পোর্টেবিলিটি অফ কোয়ালিফিকেশন এন্ড ফ্যাসিলিটেটিং ইন্টারন্যাশনাল রিকগনিশন। আপনি শুধু দেশের মানে দেশের ক্ষেত্রেই আপনি এই জিনিসটা সীমাবদ্ধ থাকবে না, বহির্বিশ্বেও যাতে এই আপনার সার্টিফিকেশনটার মূল্যায়ন থাকে, এটার একটা রিকগনিশন দেওয়া, এটা করে এই কাজ করে থাকে। তারপর কি বলছে, প্রমোটিং দ্য কনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন অফ ফেয়ার এন্ড ক্রেডিবল অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ডস। ফেয়ার এবং ক্রেডিবল একটা অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ড তৈরি করা, এটাও কি প্রমোট করা, কি এদের কাজ, সিস্টেমের ফ্রেমওয়ার্কের কাজ। আচ্ছা, তাহলে আমরা কাজের ফ্রেমওয়ার্কটা দেখলাম, একটু ভালো করে দেখে নেন পুরোটা, ওই যে যেগুলো লাল দাগ দিয়ে আছে এগুলো কিন্তু মাস্ট আপনারা দাগ দিয়ে নিন। এরপর কি বলতেছে, আরটিও মানে কি, আমাদের বর্তমান কি অবস্থা, মানে আগের যেই পয়েন্টটা দেখলাম যে আন্তর্জাতিক যোগ স্বীকৃতির ই করা আর কি, যে এক দেশের সার্টিফিকেট বা ডিগ্রি যেন অন্য দেশও গ্রহণযোগ্য হয়। তো এখন বর্তমান আমাদের যে
এনএসডি এর আন্ডারে যে সার্টিফিকেট গুলো আমরা পাচ্ছি এগুলার মান কেমন, এগুলা বহির্বিশ্বের কেমন এগুলার? এগুলো তো আপনার এই যে লেভেল 3-4 বলা হচ্ছে না, আপনি হ্যাঁ। ইন্টারন্যাশনাল লেভেলেও এগুলো 3-4 একই, সেম স্ট্যান্ডার্ড সেম। আচ্ছা, তাহলে ভ্যালু আছে ভালো। হ্যাঁ, ভোকেশনাল যে ফ্রেমওয়ার্ক গুলো দেওয়া আছে, হ্যাঁ, হুম। একটা হচ্ছে এনটিভিকিউএফ মানে ন্যাশনাল টেকনিক্যাল, মানে আমাদের দেশে যে ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল আছে এটার জাতীয় পর্যায়ে আছে। কিন্তু আপনি এই সার্টিফিকেটটা নিয়ে যখন সার্টিফিকেটটা শো করবেন, ও তো আপনাকে একটা মানে সরাসরি নিয়ে নেবে না, মানে বাহিরের দেশ তো এরকম না যে শুধু সার্টিফিকেট মূল্যায়ন করে। ওরা আপনাকে একটা হুম। স্কিল দেওয়ার পরে ওই এক্সামে পাস করার পর তারপরে আপনার এই সার্টিফিকেশনের ভ্যালুটা অ্যাড করবে। এর আগে কিন্তু সার্টিফিকেশনের কোনো ভ্যালু অ্যাড করতে পারবে না। হুম, মানে বুঝতে কাইন্ড পারছি। হচ্ছে আপনি অ্যাডমিট মানে ভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য আপনি এলিজিবল, যে আপনার এত সিজিপিএ এত হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওই যদি ওই অতটুকু আর্নই না করেন তাহলে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন না। পরে মনে করেন ভর্তি হওয়ার পরে আপনাকে বলবে সার্টিফিকেট দেন, আপনি যে আগের ইয়েগুলো ব্লা ব্লা অনেক ডকুমেন্ট এগুলো নিয়ে আসেন। বুঝতে পারছি? জি, আগে বুঝতে পারছি। সার্টিফিকেটের লেভেল ওই ইন্টারন্যাশনাল পর্যায়ে দেওয়া আছে, লেভেল 3-4 এগুলো। আচ্ছা, তারপর কি বলতেছে, আরটিও মানে কি, রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। আমরা ওই যেই এসটিপির কথা বলি বা যেখানে ট্রেনিং প্রদান করা হয় ওগুলোকে কি বলা হয়, আরটিও বা এসটিপি এগুলো বলা হয়। এখানে দেখেন আরটিও বলতে কি বোঝাচ্ছে, এ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন ইজ এ ট্রেনিং অর্গানাইজেশন রেজিস্টার্ড এন্ড অ্যাফিলিয়েটেড উইথ বিটিইবি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বিটিইবি, দ্যাট ক্যান ডেলিভার ন্যাশনালি রিকগনাইজড কোয়ালিফিকেশন। আরটিওটা কাদের দ্বারা স্বীকৃত, অ্যাফিলিয়েটেড হচ্ছে বিটিইবি দ্বারা। এটা কিন্তু খেয়াল রাখেন, অনেক সময় কোশ্চেনে এমসিকিউতে দিয়ে দিবে যে আরটিওটা কাদের দ্বারা স্বীকৃত, বলবেন অ্যাফিলিয়েটেড উইথ বিটিইবি দ্যাট ক্যান ডেলিভার ন্যাশনালি রিকগনাইজড কোয়ালিফিকেশন। বাংলাদেশের ধরেন বাংলাদেশের ভিতরে জাতীয় পর্যায়ে যত কোয়ালিফিকেশন প্রয়োজন এই আরটিও থেকে আপনি নিতে পারবেন। তাহলে কি বলতেছে, আরটিও ইজ এ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং অর্গানাইজেশন দ্যাট প্রোভাইডস স্টুডেন্টস উইথ training that results in qualification and statements of attainment that are recognized and accepted by industry and other educational institutions throughout the country। ওই যে ওই সেম কথাটাই, মানে জাতীয় পর্যায়ে আপনাকে মানে দেশের অভ্যন্তরে আপনি কি আরটিওটা স্বীকৃত, কারা দিচ্ছে, বিটিইবি দিচ্ছে। ওকে, তারপর কি বলতেছে, আরটিও ইজ এ ট্রেনিং অর্গানাইজেশন দ্যাট ইজ অথরাইজড বাই গভর্নমেন্ট ট্রেনিং অথরিটিজ টু ডেলিভার ট্রেনিং প্যাকেজেস অর সলিউশনস ফর পার্টিকুলার ইন্ডাস্ট্রিজ। ওই যে সেম কাজগুলাই এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে, মানে এসটিপি যে কাজগুলো করে আরটিও সেম কাজই করে। RTOs maintain specific standards which ensure the high quality of technical vocational education and training services they provide. Registration of the training organization distinguishes an RTO from other training centers and serves as an indicator of its quality and credibility. Students who obtain training from an RTO are assured that the skills they learn are of high quality and that their training can be accepted anywhere in the country। মানে অভ্যন্তরীণ যেই ইয়েগুলো আছে এগুলোর মধ্যে আপনি কি স্বীকৃত এই আরটিওর থেকে যদি আপনি সার্টিফিকেট অর্জন করতে পারেন, ঠিক আছে, এখানে দেশের অভ্যন্তরে কি স্বীকৃত এটা। তারপর কি বলতেছে, বেনিফিটস অফ ট্রেনিং উইথ এ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। আরটিও তে আসলে বেনিফিট গুলো কি, আপনার স্কিল আপডেট করতে পারবেন, এমপ্লয়ি পারফরমেন্স পাবেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকতে হবে, এই তো। তো কি কি দিচ্ছে দেখেন, an employee needs to stay updated on the latest trends and techniques related to their work. RTO provides the most relevant training for specific jobs and industries. It can also be used to upgrade employee skills to a more advanced level. ওই যে একটা লেভেল আপগ্রেড করার পর আপনি অন্য একটা লেভেলে যাচ্ছেন এবং নিয়মিত কি করতেছে, এই আরটিও গুলো আপনার কি মডিউলগুলো আপডেট করতেছে। মডিউল তো সহজে আপডেট করে না, মানে এখানে বলার জন্য বলা, আরটিও গুলো কি করতেছে, স্কিল গুলো আপডেট করতেছে। ওই জিনিসটাই এই লাইনে বলা আছে, আপডেট স্কিল।
তারপর কি বলতেছে, এমপ্লয়ি পারফরমেন্স, অ্যাকোয়ারিং দ্য রাইট নলেজ অ্যান্ড স্কিলস for the job can also lead to improved efficiency and increased productivity, which contribute to higher profits for the company. এটা কোম্পানির জন্য আপনার এজ এ এমপ্লয়ি কিভাবে আপনার এফিসিয়েন্সি বাড়াবে এবং প্রোডাক্টিভিটি বাড়াবে, এটার জন্য আপনাকে তৈরি করা স্কিলের থ্রুতে, আপনাকে সঠিক জ্ঞান এবং স্কিলের থ্রুতে তৈরি করা, এটা হচ্ছে কি এমপ্লয়ি পারফরমেন্স। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনার আরওআই যেটা, আরওআইটা কিভাবে হবে। RTO training is a sound investment that often leads to good results that are measurable. আপনি ধরেন এই যে এমপ্লয়ের কথা বললাম, ওকে আপনি নলেজ এবং স্কিল দিয়ে তৈরি করলেন। আগে যেখানে সে প্রোডাকশন করতে হয় আপনার 100, এখন সে 300 থেকে 400 প্রোডাকশন করতে পারে তার নলেজ আর স্কিলের কারণে ইন শর্ট টাইম পিরিয়ড। তো এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা বেশি হচ্ছে, এই জিনিসটাই এখানে বলা হচ্ছে। RTO আপনাকে ট্রেনিং এর থ্রুতে রিটার্ন অন ইনভেস্টমেন্টও ভালো দিচ্ছে। তারপর কি বলতেছে দেখেন, অ্যাপ্রেন্টিসশিপ। The apprenticeship method of training with a skilled worker passing on craft knowledge to another is almost as old as recorded history. আপনার এই ক্রাফটিং যে নলেজটা, মানে হাতে কলমের যে শিক্ষাটা, হাতে কলমের শিক্ষার কথা এখানে বলতেছে অ্যাপ্রেন্টিসশিপ মেথড। তো এটা হচ্ছে অনেক পুরানো। এখানে দেখেন একটা পিকচার দেওয়া আছে, পিকচারে আমরা দেখতে পারতেছি ওরা খুব সম্ভবত ব্রেড তৈরি করতেছে। হ্যাঁ, এই ব্রেড তৈরির একটা ছবি এখানে দেয়া আছে। এটার দ্বারা বোঝা যাচ্ছে যে হাতে কলমে যে শিক্ষাগুলো করা হচ্ছে এটা কি অ্যাপ্রেন্টিসশিপ বলা হচ্ছে। সিন্স দ্য মিডল এজেস skills have been passed on through a master apprentice system in which the apprentice was contracted to the master for a specified period of year. মানে মধ্যযুগে একটা সিস্টেম ছিল, এটা বছরের জন্য আপনাকে কি করবে, একটা কন্ট্রাক্ট করে নিবে যে এই কাজগুলো আপনার করতে হবে। তারপর কি বলতেছে, দ্য অ্যাপ্রেন্টিস ইউজুয়ালি রিসিভ ফুড, শেল্টার এন্ড ক্লথিং ইন রিটার্ন ফর দ্য ওয়ার্ক দ্য অ্যাপ্রেন্টিস পারফর্মড হোয়াইল আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস ইনডেনচার বা কন্ট্রাক্ট। ওই কন্ট্রাক্টের আওতায় যখন আপনি থাকবেন তখন কি কি সুবিধা পাচ্ছেন দেখেন, খাবার পাচ্ছেন, বাসস্থান পাচ্ছেন, তারপরে জামা কাপড়, মানে সবই পাচ্ছেন মোটামুটি। হ্যাঁ, অ্যাপ্রেন্টিসশিপের আন্ডারে আপনার সবই দিচ্ছে, খাবার দাবার সব। আমরা যেমন ইন্টার্নশিপ বলি না, ইন্টার্নশিপ কিন্তু একটা ওটাও কন্ট্রাকচুয়াল, কিন্তু আপনাকে কি দিচ্ছে, শুধু সে আপনাকে হাতে কলমে শিক্ষা দিচ্ছে, বিনিময়ে আপনাকে একটা অনারিয়াম দিচ্ছে, যাতায়াত ভাতা বা এরকম একটা আপনার হাত খরচ এটা দিচ্ছে। কিন্তু অ্যাপ্রেন্টিসশিপে আপনাকে কি দিচ্ছে, মানে ওই জায়গায় থাকা খাওয়া সবের ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক আছে, ওই যখন আপনি ওই কন্ট্রাক্টের মধ্যে থাকবেন। তারপর কি বলতেছে, দ্য ইনডেনচার ওয়াজ এ লিগালি বাইন্ডিং ডকুমেন্ট বাট দেয়ার ওয়াজ নো ওভারসাইট অর রেগুলেশন অফ দ্য এগ্রিমেন্ট। মানে এটা আপনার লিগালি একটা ডকুমেন্ট ধরতে পারেন, কিন্তু এটার কি নাই, রুলস এন্ড রেগুলেশন কিন্তু এই এগ্রিমেন্টে বলা নাই যে কিভাবে কি করতে হবে না করতে হবে। এটা আপনাকে ও সারাদিনও খাটাইতে পারে, আবার নাও খাটাইতে পারে, দেখাবে শুধু যে এই যে এইভাবে কাজগুলো দেখো শুধু। এই জিনিসটা এখানে বলা আছে। In the modern world, apprenticeship is considered training and learning strategy that prepares a person through on and off the job training to perform work tasks according to industry standards. Industry standard অনুযায়ী আপনাকে তৈরি করে দিবে এই অ্যাপ্রেন্টিসশিপের থ্রুতে। এখানে কিন্তু খেয়াল রাখেন এই ওয়ার্ডটা, considered training and learning strategy that prepares a person through on and off the job training to perform work tasks according to industry standards. এই জিনিসটা কিন্তু মানে কোট করে রাখেন, এটা দাগায় নিয়েন। যদি বলে অ্যাপ্রেন্টিসশিপ কি, এটা লিখে দিবেন। তারপর কি বলতেছে, in today's world a single employer or group of employers may choose to sponsor an apprenticeship program although sponsor defined. আচ্ছা, এখানে এমন কেউ আছেন যে জার্মানির যে হাউস বিল্ডিং আছে, এটার নাম শুনেন নাই? বলেন, হাউস বিল্ডিং এর নাম শুনছেন জার্মানি? এই হাউস বিল্ডিংটা কিন্তু অনেকটা এই অ্যাপ্রেন্টিসশিপের মতো। ঠিক আছে, হাতে কলমে আপনাকে শিখা দিবে, আপনি শিখতেও পারতেছেন, পাশাপাশি কি আপনাকে একটা
অনারিয়াম দিয়ে আপনাকে ওই যে থাকা খাওয়ার যা আছে সব ব্যবস্থা করে দিবে। তো এই জিনিসগুলো একটু দেখে নেবেন এখানে কি বলতেছে ইন টুডেস ওয়ার্ল্ড এ সিঙ্গেল এমপ্লয়ার অফ গ্রুপ অফ এমপ্লয়ার, অনেক কথাবার্তা লেখা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখার জন্য দেখে নিন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে জানায়েন, আমি দেখাই দিব। লাস্ট যে ইয়েগুলো দেখাইছিলাম ওগুলো থেকে কারো কি কোনো প্রবলেম আছে কিনা, দেখছিলেন কিনা? না ভাই, পড়তে হবে, তবে ক্লিয়ার আছে। একটু দেখে নিন, স্যার এগুলো কিন্তু প্র্যাকটিস অ্যাসেসমেন্ট না নেওয়ার থাকলে কথা ছিল আগামী ক্লাসে মনে হয় না? ইনশাল্লাহ। আচ্ছা, তারপর কি বলতেছে দেখেন, 8 এসেনশিয়াল কম্পোনেন্টস অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর যে কম্পোনেন্ট গুলো, মেইন যে কম্পোনেন্ট গুলো, 8টা কম্পোনেন্ট আছে। 8টা কম্পোনেন্ট গুলো কি দেয়া আছে দেখেন, স্ট্রাকচার্ড ট্রেনিং, স্কিল ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ ল, ক্রেডেনশিয়াল, ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং, আর্ন এন্ড লার্ন, সুপারভাইজ ট্রেনিং, আরেকটা হচ্ছে কি অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট। এগুলো শিরোনাম দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারতেছি এগুলোর ভিতরে কি লেখা হইতে পারে। ওকে, তারপরে আমি একবার শুধু দেখা যায়। Apprenticeship is a training strategy that combines supervised structured on the job training with related instruction. It is sponsored by employers, employer association or labor management groups that have the ability to hire and train in a working environment. The employment opportunity is the most basic requirement for any apprenticeship. Without the job, there is no on-the-job training. On-the-job training may represent approximately 90% of the program. Provides quality related instruction. Related instruction is integration of theoretical and technical, and it is usually provided nationally recognized training institutions or training centers. তো এই এখানে বলা হচ্ছে স্ট্রাকচার্ড ট্রেনিং, আপনাকে একটা গাইডেন্সের থ্রুতে স্পন্সর্ড বা এমপ্লয়ার যারা আছে, আপনাকে যে চাকরি যে অ্যাপ্রেন্টিসশিপটা অফার করবে, সে আপনাকে কি করে সুপারভাইজ করার জন্য একটা স্ট্রাকচার্ড একটা ট্রেনিং প্রোগ্রাম তৈরি করবে, যে এইভাবে আমরা এই আজকের দিনে ধরেন 1 নম্বর সেশনে আমরা এইভাবে করব, দ্বিতীয় দিনে আমরা এইভাবে কাজ করব, তৃতীয় দিনে আমরা এইভাবে কাজ করব, একটা স্ট্রাকচার্ড ওয়েতে আপনাকে তৈরি করে দিবে। তারপর কি বলতেছি, স্কিল ট্রেনিং। আপনি কি স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করবে। দেখেন, অ্যাপ্রেন্টিসশিপ ইজ এ ট্রেনিং স্ট্র্যাটেজি দ্যাট প্রিপেয়ার্স পিপল ফর স্কিলড এমপ্লয়মেন্ট by conducting training in bona fide and documented employment setting. The content of training both on the job and related instruction is defined by the industry. আপনার ইন্ডাস্ট্রির ওই ডিমান্ড অনুযায়ী আপনাকে কি করতেছে, তৈরি করে দিচ্ছে এই স্কিল ট্রেনিং। যেই স্কিল স্পেসিফিক যেই স্কিলটা আপনার প্রয়োজন, ওই স্কিলটাতেই আপনাকে কি করে দিচ্ছে, সরাসরি আপনাকে তৈরি করে দিচ্ছে। এটা কি আমাকে কি বলতেছে, স্কিল স্কিল ট্রেনিং। ওকে, তারপর কি বলতেছে, ও এখানে একটা জিনিস মিস করছি, bonafide document skilled employment by conducting training in bona fide and documented employment settings. বোনাফাইডটা আসলে কি, বোনাফাইডটা হচ্ছে এটা একটা ল্যাটিন ওয়ার্ড হিসেবে ইউজ করা হয়। এটা হচ্ছে describe something genuine, sincere and without fraud or deception। মানে এখানে আপনাকে কি বলবো, বাংলায় যদি বলি আপনাকে, অনেস্টি সিনসিয়ারিটির যে ইস্যুটা, এই জিনিসটাও এখানে কি জাজ করা হয়। ঠিক আছে, অন দ্য জব অফ দ্য জবে, এই জিনিসটাই এখানে বলতেছে বোনাফাইড। ঠিক আছে, তারপর কি বলতেছে, অ্যাপ্রেন্টিসশিপ লস। অ্যাপ্রেন্টিসশিপের কিছু ল থাকতে হবে। দেখেন, আপনাদের কাজে নিচ্ছে বা লার্নিং দিচ্ছে, এগুলোর একটা যদি ল না থাকে, সেক্ষেত্রে আপনি যদি ধোকার শিকার হন বা ফ্রডের শিকার হন, ওই ক্ষেত্রে আপনি যাবেন কার কাছে। তো এই জিনিসটা এখানে বলতেছে, অ্যাপ্রেন্টিসশিপ কিছু লস থাকে। Apprenticeship is a training strategy with requirements that should be clearly stated in national laws and regulations. ওই নির্দিষ্ট দেশ বা রিজিয়নের জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন বা ল থাকে,
এটাই বোঝাচ্ছে দ্য ন্যাশনাল লিগ্যাল framework should provide the guidance from the policy level থেকে এটা দেয়া থাকে these laws and regulations establish minimum requirements for protecting the welfare of the apprentice মানে যে অ্যাপ্রেন্টিসশিপটা করবে সে অ্যাপ্রেন্টিসের মিনিমাম যে ল গুলো সেগুলো এখানে বলা হচ্ছে কি কি জিনিস থাকতে পারে সাচ এস দ্য লেংথ অফ ট্রেনিং এর একটা লেংথ থাকতে হবে ধরেন আপনাকে তো আর 2 বছরের জন্য কন্ট্রাক্ট নিল আপনাকে 5 বছর কাজ করাইতে পারবে না সে আপনাকে 2 বছর পর ছেড়ে দিতে হবে তারপর কি বলতেছে টাইপ এন্ড অ্যামাউন্ট অফ রিলেটেড ইনস্ট্রাকশন আপনি কি টাইপের কাজ করাবে হ্যাঁ কতটুকু পরিমাণ কাজ করাবে ওইটারও একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকতে হবে সুপারভিশন অফ দ্য অ্যাপ্রেন্টাইস আপনার যে সুপারভাইজার তাকেও দেখাই দিতে হবে যে সে হচ্ছে এই অ্যাপ্রেন্টাইসের সুপারভাইজার মানে সুপারভিশনের আন্ডারে আপনি কাজগুলো করে থাকবেন দেখবেন আমাদের একজন লাইন ম্যানেজার বলা হয় প্রতিষ্ঠানে লাইন ম্যানেজার বলা হয় এই লাইন ম্যানেজার আমাদের কি থাকে সুপারভাইজার হিসেবে কাজ করে থাকে উনি সুপারভাইজ করবে যে আপনি এই কাজগুলো করেন আজকের দিনে এই কাজগুলো করেন কালকে ওই কাজগুলো করেন ওই টাস্কগুলো আপনাকে প্রপারলি সেট করে দেয়া সুপারভিশন করা এটাই বোঝাচ্ছে তারপর কি বলতেছে অ্যাপ্রোপ্রিয়েট রেশিওস অফ অ্যাপ্রেন্টাইসেস টু রেগুলার ওয়ার্কার্স এই রেশিওগুলো থাকতে হবে যে কোন রেগুলার যে কাজগুলো করবে তাদের রেশিওগুলো ভাগ করে দেবে দেখা যাবে যে কাজটা একজনের দ্বারা করা সম্ভব এখানে যদি তিনজনকে সেট করে দেয় ওই ক্ষেত্রে দেখা যাবে হট্টগোল বাইধা যাবে যে কে কোন কাজটা করবে এটা দেখা যাবে তিনজনই একই টাস্ক পাইছে ও ওরে গুতাইতেছে ও ওরে গুতাচ্ছে যে তুই এই কাজটা কর বা তুই এই কাজটা কর তাহলে কাজই হইল না ওই ক্ষেত্রে কি প্রতিষ্ঠানের ক্ষতির সম্মুখীন হইতে হয় এই জিনিসটা বুঝছে যে রেশিও আপনার সেট করে দেয়া তারপর কি বলতেছে অ্যাপ্রেন্টিসেস সিলেকশন এন্ড রিক্রুটমেন্ট প্রসিডিউরস আপনাকে যখনই অ্যাপ্রেন্টাইস হিসেবে নিবে অবশ্যই ওরা কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা বলে থাকি ন্যূনতম কম্পিউটারের বেসিক যে নলেজ গুলো আছে এগুলো সম্পর্কে তার কি থাকতে হবে ধারণা থাকতে হবে তাহলে সে ডিজিটাল মার্কেটিং এর জন্য কি পারফেক্ট ওকে তারপর কি বলতেছে হ্যাঁ ক্রেডেনশিয়াল apprenticeship is a training strategy that by virtue of a legal contract leads to a certificate of completion and official recognized worker status মানে ক্রেডেনশিয়ালিটি দিচ্ছে আপনাকে কি যে এই আমার প্রতিষ্ঠানে কাজ করছে এবং এত বছর বা এত মাস পর্যন্ত কাজ করছে এবং সে এই টাস্কগুলো মোটামুটি পারে এটা আপনাকে সার্টিফাই করতেছে ওই ওয়ার্কার নির্দিষ্ট যে আপনাকে যে এমপ্লয়ার থাকবে সে কি করতেছে সার্টিফাই করতেছে এটার কথাই বলতেছে দ্য কন্ট্রাক্টস এন্ড কমপ্লিশন সার্টিফিকেটস আর ইস্যুড বাই ডেজিগনেটেড ন্যাশনাল অথরিটিস আপনার ন্যাশনাল অথরিটিস থেকে এটা দেওয়া হবে দিস ক্রেডেনশিয়ালস হ্যাভ এক্সপ্লিসিট মিনিং রেকগনিশন এন্ড রেসপেক্ট ইন দ্য আইস অফ দ্য গভর্নমেন্ট এন্ড রেলেভেন্ট ইন্ডাস্ট্রি ওই রেলেভেন্ট ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট থেকে আপনাকে সম্মানের সহিত আপনাকে প্রদান করা হবে তারপর কি বলতেছি ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং এ ইনভেস্টমেন্ট করা apprenticeship is a training strategy that involves a tangible investment on the part of the apprentice মানে সাদৃশ্য ইনভেস্টমেন্ট থাকতে হবে প্রোগ্রাম স্পন্সর থাকতে হবে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ার ও লেবার ম্যানেজমেন্ট গ্রুপস থাকতে হবে the apprentice's investment is the time to learn skills and to perfect those skills on the job জবের ক্ষেত্রে স্কিলের পারফেকশনও থাকতে হবে the apprentice is expected to manage their time keep their work records attend classes and to progress in their apprenticeship program ওই যে আমাদের গো বাংলাতে যাদের টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেওয়া হয়েছে ওনাদের দেখবেন অনেক টুকটাক কাজ করা লাগে ধরেন অ্যাটেন্ডেন্স শিটগুলো মেনটেন করা তারপরে কিভাবে কাজ হচ্ছে এগুলো দেখা তারপরে হচ্ছে প্রজেক্ট অফিস থেকে কারা আসতেছে বা কমিউনিকেট করা এই জিনিসগুলোর কথাই কি বলতেছে ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং প্রজেক্ট অফিসগুলো কি করে এই ট্রেনিং এর জন্য ইনভেস্ট করে কাদের জন্য এই অ্যাপ্রেন্টাইজ যারা থাকে তাদের জন্য যেমন আপনারা ছিলেন ডিজিটাল মার্কেটিং বলেন বা পিসিএস বলেন এদের কথা এখানে বোঝাচ্ছে দ্য অ্যাপ্রেন্টাইজ মে অলসো বি রিকোয়ার্ড টু পে ফর টিউশন অর বুকস
মানে এটা এমনও হইতে পারে যে অ্যাপ্রেন্টিস যারা আছে তাদের থেকেও কি নেওয়া হইতে পারে টিউশন অথবা বুকের জন্য টাকা নেওয়া হইতে পারে। দ্য এমপ্লয়ার্স ইনভেস্টমেন্ট ইনক্লুডস paying wages while the apprentice is in related instruction and the wage of the skilled worker while training the apprentice on the job জবের যেই অ্যাপ্রেন্টিসের ইয়েগুলো থাকবে তাদের যদি মেনশন করে দেওয়া থাকে ওয়েজের কথা স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে ওই ক্ষেত্রে তখন তাদের কি করা হবে পেমেন্ট দেওয়া হবে। তারপর কি বলতেছে আর্ন এন্ড লার্ন মানে শিখবেন এবং কি করতেছেন উপার্জনও করতেছেন এই জিনিসটাই বলতেছে। এইটা কি বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই, তারপরে আপনি দেখে নিন। অ্যাপ্রেন্টিসশিপ ইজ এ ট্রেনিং স্ট্র্যাটেজি দ্যাট পেজ ওয়াইজ টু apprentices during the term of their apprenticeship. These wages are a portion of the skill wage rate that increase throughout the training program in accordance with a predetermined wage scale. এটা আপনি দেখে নিন আর্নিং করা এবং লার্ন করা মানে লার্ন করবেন তারপরে আর্নিং শুরু করবেন। তারপর কি বলতেছে সুপারভাইজড ট্রেনিং apprenticeship is a training strategy in which participants learn by working directly under the supervision of a skilled workers in the craft, trade or occupational areas. এই যে আপনাদের আমি সেশনগুলো নিচ্ছি এবং এট দ্য এন্ডে আমরা কি করব এই ডেমো বা জব দেওয়ার ক্ষেত্রে আমরা আপনাদের একটা গাইডেন্স মানে আমি আপনাদের একটা গাইডেন্স দিব। এই যে আমার ডিরেক্ট সুপারভিশনের আন্ডারে আপনারা কাজ করতেছেন টাস্কগুলো করতেছেন এই জিনিসটাই এখানে বলা হচ্ছে সুপারভাইজ ট্রেনিং মানে ট্রেনিংটা সুপারভাইজ করা একজনের আন্ডারে সুপারভাইজারের আন্ডারে থেকে কাজগুলো করা এটার কথাই এখানে বলা হচ্ছে। তারপর কি বলতেছে অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট apprenticeship is a training strategy that involves a written agreement or contract between the apprentice the employer মানে দুই পক্ষের মধ্যে সম্মতির ভিত্তিতে একটা কি হয় অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট তৈরি হয় এন্ড দ্য স্টেট এবং স্টেটও থাকতে পারে এখানে কিন্তু মূলত হচ্ছে অ্যাপ্রেন্টিস আর এমপ্লয়ি ঠিক আছে। This agreement specifies the length of the training, the related school requirements, and outline of the skills of the trade to be learned, and the wages the apprentice will receive. মানে একজন ট্রেনি বা অ্যাপ্রেন্টিস সে কি পরিমাণ শিখবে কতটুকু শিখবে এবং কত পরিমাণ টাকা পাবে এই জিনিসটা একটা টোটাল গাইডলাইনের থ্রুতে দেয়া এটাই হচ্ছে কি অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট ঠিক আছে এই জিনিসটা এখানে বলা হচ্ছে। এরপর ওই যে আপনাদের আরটিওর কথা বলছিলাম রেজিস্টার্ড কি ছিল রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন ছিল না আরটিও জি জি এই যে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন এখন আসছে কি আরপিএল আরপিএল এই যে আমরা যে যারা দক্ষতা আপনার কাছে কি আছে দক্ষতা আছে কিন্তু স্বীকৃতি নাই এদের জন্য কি দেওয়া হয় এই আরপিএল পুরোটা পড়লে বাংলা করলে এরকম দাঁড়ায় রেকগনিশন অফ প্রায়র লার্নিং আপনার পূর্ব জ্ঞান আছে কিন্তু রিকগনিশন দেওয়ার জন্য এই আরপিএলটা করা। রিকগনিশন কারা দিবে নির্দিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান তারা আপনাকে কি দিবে রিকগনিশন দিবে বা সার্টিফিকেশন দিবে। দেখেন আরপিএল এর ব্যাপারে কি বলতেছে সাম পিপল হ্যাভ স্কিলস এন্ড নলেজ দ্যাট এনেবল দেম টু গেইন এ কোয়ালিফিকেশন উইদাউট কমপ্লিটিং এ স্ট্যান্ডার্ড ট্রেনিং প্রোগ্রাম অর কোর্স মানে আপনাকে ওই যে স্ট্যান্ডার্ড ট্রেনিং প্রোগ্রাম ছাড়াই ওই যে কোনো গাইডলাইন ছাড়াই আপনি গণহারে স্কিল অর্জন করছেন কিন্তু আপনি গাইডলাইনের থ্রুতে করেন নাই তো এটা স্বীকৃতি দিবে কারা এই আরপিএল। Recognition of prior learning is one way to have current skills and knowledge assessed by a registered training organization. দেখেন আরপিএলটা কি করতেছে ওই আরটিওর থ্রুতে অ্যাসেস করতেছে regardless of where and when the learning occurred to see if they meet current industry standards. ওই আরটিওতে কি ছিল আরটিওটা কিন্তু আপনাকে স্বীকৃতি দিচ্ছে কিসে আরপিএল এর থ্রুতে ঠিক আছে। আরপিএল কিন্তু কোনো সংস্থা না খেয়াল রাখেন আরটিও কিন্তু একটা সংস্থা সংস্থা বলতে ওই যে ট্রেনিং অর্গানাইজেশন ওরা কি করতেছে এই আরপিএলটা চালু করছে। ধরেন ওই যে বাংলা বইয়ের ভিতরে কি থাকে গদ্য পদ্য এই টাইপের আরটিওটা ধরেন বাংলা বই আর আরপিএলটা হচ্ছে কি ওই যে গদ্য পদ্য টাইপের মানে সাব ডিভিশন বলতে পারে আরটিওটা ডিভিশন ওটা হচ্ছে সাব ডিভিশন। ওই ইউরোপিয়ান আইটি আর ওই যে 3 দিনের
হ্যাঁ, ইউরোপিয়ান আইটিটা হচ্ছে আরটিও। হ্যাঁ, আর আরপিএল হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং হইতে পারে, আরপিএল করছেন, কম্পিউটার অপারেশনের আরপিএল হইতে পারে, তারপরে কি বলে পিসিএস, যেটা হ্যাঁ পিসিএস হইতে পারে, বিভিন্ন স্কিলের উপর হইতে পারে আরপিএল। এবং এই স্কিলগুলো কারা প্রোভাইড করে? এই আরটিও গুলো প্রোভাইড করে, ঠিক আছে? আরটিও। আচ্ছা ভাই, যদি কারো কোনো কাজের অভিজ্ঞতা যেমন 10 বছর আছে, মনে করেন কুকিং এর পরে সে এখন আরপিএল হুম, দিল, তো হুম। আরপিএল, এই যে আরপিএলটা এখন, তার কি এই আরপিএল এর লেভেল আছে, যে লেভেল 3 লেভেল 4 এরকম কিছু আছে আরপিএল এর? হ্যাঁ, আরপিএল এ তো এই যে আপনি যে দিচ্ছেন, পিসিএস যে দিচ্ছেন, এটা কোন লেভেলের? লেভেল 3 ছিল, মানে আমি বলতেছি একজনের আরো বেশি অভিজ্ঞতা, তার ধরেন 10 বছর অভিজ্ঞতা। কোনো সমস্যা নাই। সে যদি 10 বছরের অভিজ্ঞতা থাকে তো সে সরাসরি হায়ার স্কিলেও দিতে পারবে। কোনো সমস্যা নাই। ও আমি আচ্ছা আপনার আচ্ছা। দিছি না? আমি তো লেভেল 5 দেই নাই, কিন্তু লেভেল 6 তো দিছি। বাংলাদেশের যেই সর্বোচ্চ যেটা, ওই লেভেল 6 তো দেয়া। ওই ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। আপনি যদি কাজের দক্ষতা থাকে, আপনি লেভেল 6 পর্যন্ত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সরাসরি লেভেল 6 দিতে পারবেন। ধরেন যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছে বা কম্পিউটার অপারেশনে, ওনারা যে হাইস্ট বাংলাদেশে যে স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী ওই সরাসরি ওটা দিতে পারবে। এখন উনি যে কুকের মনে করেন শেফের লেভেল হচ্ছে লেভেল 6 পর্যন্ত বাংলাদেশে মনে করেন হাইস্ট দেয়া আছে। ওই ক্ষেত্রে সরাসরি যেহেতু ওনার 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, উনি সরাসরি আরপিএল লেভেল 6 এ বসতে পারবে, কোনো সমস্যা হবে না। ওকে? তো জি। বলতেছে, এটার কথাই বলতেছে, মিট কারেন্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, আরপিএল অ্যাসেসমেন্ট রিকগনাইজেস স্কিলস এন্ড নলেজ নো ম্যাটার হাউ, হোয়েন এন্ড হোয়ার দ্য লার্নিং অকার্ড। বুঝতে পারছেন? এই যে এই কথাটার দ্বারাই ওটা বোঝাচ্ছে যে কোথা থেকে আপনি জ্ঞান অর্জন করছেন বা স্কিলটা অর্জন করছেন, এটা ম্যাটার করে না। কিন্তু আপনাকে কিন্তু এই আরপিএল কিন্তু আবার ইয়ে মানে অ্যাসেসমেন্ট পাস হইতে হবে, কম্পিটেন্ট হইতে হবে, তাহলে আপনি কি রিকগনাইজ হবেন, আদারওয়াইজ নট। ওকে? তারপরে দেখেন এখানে কি বলতেছে, কিছু বেনিফিট বলা আছে আরপিএল এর কিছু বেনিফিট গুলো কি। স্টুডেন্টস ক্যান ফিনিশ দেয়ার কোর্সেস আর্লিয়ার, মানে দ্রুত শেষ করতে পারে, ধরেন 3 দিনের মধ্যে শেষ হয়ে যায় এসেট প্রজেক্টের ক্ষেত্রে। তারপর স্টাডি লোডস এন্ড কস্ট আর রিডিউসড, দ্য স্টুডেন্ট ক্যান টেক অন অ্যাডিশনাল স্টাডি লিডিং টু সেকেন্ড কোয়ালিফিকেশন, পরবর্তী ধাপের জন্য আর কি সে ডিসিশন নিতে পারে। বাই আইডেন্টিফাইং অ্যান ইন্ডিভিজুয়ালস কারেন্ট কম্পিটেন্সিস, RPL can effectively target training requirements, avoids duplication of training, maximizing the value of vocational education and training expenditure, provides pathways to higher qualifications for people who may not have access to further training, creates a learning culture by valuing and recognizing learning that has occurred in the workplace. তো এগুলো কি বিস্তারিত আলোচনা করার দরকার আছে? স্যার বুঝতে পারছি এগুলা। এগুলো হচ্ছে আরপিএল দেওয়ার আসলে বেনিফিট গুলো কি, এটা আরপিএল কেন একজন ক্যান্ডিডেট দিবে, এই ব্যাপারেই কিছু আলোচনা করা আছে। তারপর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে বললেন, আপনারা কিন্তু নোট ডাউন করে রাখেন, যেগুলো লাল দাগ দেয়া নোট ডাউন করে রাখেন, পিডিএফ এ আপনারাও লাল দাগ করে নিন, আমার যদিও দেয়া আছে, তো এগুলো একটু খেয়াল রাখেন। তারপর আরপিএল এর এভিডেন্স গুলো কি কি দেখেন, স্টুডেন্টস উইল নিড টু কন্ট্যাক্ট দেয়ার ইনস্টিটিউট ফর ইনফরমেশন অন দ্য আরপিএল প্রসেস টু অ্যাপ্লাই ফর রিকগনিশন অফ প্রায়র লার্নিং। Students will need to complete the RPL form and provide supporting evidence. এভিডেন্স হচ্ছে কি সত্যতা বা যেটা, এই জিনিসটা আপনাকে কি করতে হবে, ইনক্লুড করতে হবে। কি কি দেখেন, ইন্টারভিউ অর প্রফেশনাল কনভারসেশন, তারপরে অবজারভেশন অ্যান্ড কোশ্চেনিং ইনক্লুডিং ওয়ার্কপ্লেস ভিজিটস, পোর্টফোলিও অফ ওয়ার্ক হুইচ মে ইনক্লুড কমপ্লিটেড assessment items from previous study, supplementary assessment task or challenges test, oral, written or practical assessment where no training is involved, trade test, authentication of evidence by supervisor or employer, sorry. তো আরপিএল এর এভিডেন্সটা কিভাবে, ধরেন আপনি যে কাজগুলো পারেন, এটার আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, আপনাকে যে আরপিএল আমি নিব বা আমি যে আপনাকে একটা স্বীকৃতি দিব, এটা স্বীকৃতি দেওয়ার জন্য আপনাকে একটা প্রি অ্যাসেসমেন্ট করা হয়। এই প্রি অ্যাসেসমেন্টের কথাই এখানে বলা হচ্ছে। কিভাবে বুঝবো আমি যে প্রফেশনাল একটা কনভারসেশন হইতে হবে আপনার। ধরেন আমি আপনাকে
বললাম যে আমাকে মেটা অ্যাড সম্পর্কে বলেন তো, মেটা অ্যাড আসলে কি, মেটা অ্যাড কি করে। আপনি মেটা অ্যাড সম্পর্কে বলতে বললাম, আপনি ধরেন বললেন যে মেটা অ্যাড আবার কি। তাহলে এটা কি প্রফেশনাল বা ইন্টারভিউ কনভারসেশন হইলো না। এই জিনিসটা এখানে হচ্ছে। তারপর কি বলতেছে, অবজারভেশন এন্ড কোশ্চেনিং ইনক্লুডিং ওয়ার্কপ্লেস ভিজিটস। আপনি অবজার্ভ করার ক্ষমতা থাকতে হবে এবং কোশ্চেন করার এটা রাইট থাকতে হবে, এবং ওয়ার্কপ্লেস ভিজিট করতে পারবেন, যে আমি কোন জায়গায় ট্রেনিংটা করব, কিভাবে করব, এই জিনিসগুলো। এবং আপনার প্রিভিয়াস যে ওয়ার্ক বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো শো করবেন, তাহলে বুঝতে পারবে। তারপরে সাপ্লিমেন্টারি অ্যাসেসমেন্ট টাস্ক, ধরেন আপনার সাপ্লিমেন্টারি বলতে কি, আরো যে সংযুক্তিগুলো আছে, এক্সট্রা ডকুমেন্ট যেগুলো দেওয়া হয়, ওই ডকুমেন্টগুলো ধরেন আপনি ভাইভাতে ভালো বা রিটেনে ভালো কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন, এই ব্যাপারে আপনাকে একটা সার্টিফিকেশন দিচ্ছে, এটার কথাও কি এখানে বলা হচ্ছে। ওকে। তারপর কোন জায়গায় অ্যাসেসমেন্টটা হবে, নো ট্রেনিং ইজ ইনভলভ, হয় নো ট্রেনিং, যে জায়গায় অ্যাসেসমেন্টের কোনো কি ট্রেনিংই নেওয়া হয়নি, ওই জিনিসগুলো কি এখানে আসবে। ট্রেডটা টেস্ট করতে হবে, অথেন্টিকেশন অফ এভিডেন্স বাই সুপারভাইজার। আপনার যে এভিডেন্স গুলো আছে এগুলো কি কারা অথেন্টিকেশন করবে, সুপারভাইজার বা এমপ্লয়ার। আপনার যারা এমপ্লয়ার, ধরেন আপনি আসলেন, আপনি ধরলেন রেডিসন ব্লুতে আপনি একজন শেফ ছিলেন, আমি কি করলাম, ফোন দিলাম ওই প্রতিষ্ঠানের যে মাস্টার মাস্টার শেফ আছে, ওনাকে ফোন দিলাম, উনি আপনাকে চিনেই না, তাহলে কি অথেন্টিকেশন হইলো? মানে আপনি ভুয়া তথ্য দিচ্ছেন, আপনি এই আরপিএল এর ভিতরে তাহলে আসতে পারবেন না। কি নতুন কেউ জয়েন করছে নাকি, বের হয়ে গেছে? শিব ভাই মনে হয় বের হয়ে গেছিল, ও জয়েন করলো। আচ্ছা, এটা হচ্ছে আনসাকসেসফুল অ্যাপ্লিকেন্টস হ্যাভ এ রাইট টু ফর্মালি আপিল দ্য আরপিএল অ্যাসেসমেন্ট। এই জিনিসগুলোর মধ্যে যদি আপনি না পড়েন, ওই ক্ষেত্রে কি হবে, মানে আপনি আনসাকসেসফুল। তো আপনাদের কি করতে হবে, ফর্মালি আপিল করতে হবে দ্য আরপিএল অ্যাসেসমেন্টের ওই যে অথরিটি থাকবে তার কাছে, থ্রু দ্য ইনস্টিটিউট একাডেমিক আপিল প্রসেস, ওই একাডেমিক আপিল প্রসেসের থ্রুতে, যেটা বললাম। ঠিক আছে, এই হলো ব্যাপার। এই আরপিএল এইভাবে কাজ করে। এখানে কিছু কোশ্চেন আছে, সেলফ চেক কোশ্চেন, এগুলো আপনারা দেখে নিন। এই আনসার গুলো দেওয়া আছে, এগুলো কিন্তু দেখবেন, আপনারা না দেখলে কিন্তু পরবর্তীতে নিজেরাই ঝামেলায় পড়বেন। এই যে টাস্ক অ্যানালাইসিস ফর্মটা কিভাবে হয়, হ্যাঁ, এটা একটু দেখে নিন, একটু দাগ দিয়ে নিন। টাস্ক অ্যানালাইসিস ফর্ম কি কি থাকে, জব থাকবে, টাস্ক থাকবে, এলিমেন্টস কোনগুলো, এখানে এলিমেন্টস এর মধ্যে নলেজ কোনটা, স্কিল কোনটা, অ্যাটিটিউড কোনটা। ওকে, ওই যে আমরা পড়ছিলাম না টাস্ক অ্যানালাইসিস 4টা ডাইমেনশন, ডাইমেনশন অফ কম্পিটেন্সি, ওই জিনিসগুলো এখানে লিখে দিন, এলিমেন্টস গুলো কি কি। তারপর কি বলতেছে, ইনফরমেশন 3, ম্যানেজিং ওয়ার্ক এন্ড ওয়ার্ক রিলেশন এন্ড ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ। ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ, হ্যাঁ, ওয়ার্কপ্লেস ইস্যুস, many technical many Tibet institutions faces issues concerning maintaining work practice, maintaining quality of employees and ensuring client focused approach। মানে ক্লায়েন্টের যে চাহিদা, ওই চাহিদা, মানে ক্লায়েন্ট বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে অ্যাপ্লিকেন্ট বা ট্রেনি, হ্যাঁ, তাদের কি করতে পারে না, কোয়ালিটি এনশিওর করতে পারে না টিবেট সেক্টরে। এটা হয় স্বাভাবিক, এত এত প্রজেক্ট, এত এত ট্রেনি, সবাই আসলে স্কিল অর্জন করতে চায়, তো কোয়ালিটি আসলে সবসময় ধরে রাখা যায় না। যেমন আপনাদের 80% কম্পিটেন্টের জন্য আমাদের কি করতে হয়েছে, মানে কোনো রকম কোশ্চেন দিয়ে হোক বা যেভাবে হোক পাস করাই দিছি, কিন্তু কোয়ালিটিটা কিন্তু এনশিওর করা হয়নি। আপনার যদি ডিটেইল দিয়ে কেউ কোশ্চেন করে যে আপনারা ডিজিটাল মার্কেটিং বা পিসিএস সম্পর্কে কি জানেন, আপনারা কিন্তু অনেকেই বলতে পারবেন না অনেক কিছু। এই জিনিসটা এখানে বলতেছে। তারপর কি বলতেছে, ওয়ার্কপ্লেস ইস্যুস সাচ এস প্ল্যানিং এন্ড প্রায়োরিটাইজিং অফ ওয়ার্কস, অর্গানাইজেশনাল গাইডলাইন্স অন ওয়ার্কলোডস, মেইনটেইন relevant technological skills, employees relationship, managing work and professional relationships are just a few of those. In this section we will discuss some important workplace issues regarding
work and work relationship management, which will eventually increase the efficiency of the institutes and ensure client-focused approach to work in a Tibetan institute. A teacher needs to ensure that he can manage work and work relationships properly. That includes মানে আপনাকে টিবেট সেক্টরের একজন ইনস্টিটিউট হিসেবে টিবেট ইনস্টিটিউশনের একজন টিচার হিসেবে আপনাকে ওয়ার্ক এবং ওয়ার্ক রিলেশন এই দুইটা ম্যানেজ করতে হবে কিভাবে, এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখেন, প্ল্যানিং, প্রায়োরিটাইজিং অ্যান্ড অর্গানাইজিং ইউর ওয়ার্ক, ওয়ার্কিং কোলাবোরেটিভলি উইথ কলিগস, seeking feedback on your work management skills and professional relationships, and adopting client focused approach। এই জিনিসটা আপনারা নোট ডাউন করে রাখেন। টিবেট ইনস্টিটিউশনে একজন টিচারের কাজগুলো কি, ওয়ার্ক রিলেশনশিপ করা এবং কিভাবে ওয়ার্কটা ম্যানেজ করা, ঠিক আছে। এটা ক্লায়েন্ট অ্যাপ্রোচ, এটা তো বুঝাইতে পারছি। ক্লায়েন্ট অ্যাপ্রোচটা কি সামনে আরো আছে, আমি দেখাই দিব না কোনো জায়গায় গ্যাপ থাকলে। তো ফার্স্টে কি বলছে, প্ল্যানিং অর প্রায়োরিটাইজিং অ্যান্ড অর্গানাইজিং ইওর ওয়ার্ক, আপনি কিভাবে এই কাজগুলো করবেন। তো প্ল্যানিং, প্রায়োরিটাইজিং অ্যান্ড অর্গানাইজিং ওয়ার্কের মধ্যে কি বলছে, প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল, অ্যাবিলিটি টু মিট টাইম বেসড রিকোয়ারমেন্টস অ্যান্ড ডেডলাইন, মানে ইন এ ডেডলাইন টাইম পিরিয়ড আপনি সবকিছু কমপ্লিট করতে পারতেছেন। অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাডজাস্ট হাই অ্যান্ড লো প্রায়োরিটি টাস্ক, কোনটা আগে করব এবং কোনটা পরে করব। অ্যাবিলিটি টু ইউজ টাইম ইফেক্টিভলি, আপনার কাজের সঠিক সময়ের সঠিক পরিমাপ করতে পারতেছেন এবং এটা সঠিকভাবে ইউজ করতে পারতেছেন। উদাহরণস্বরূপ বলা হচ্ছে, প্রিভেন্ট ইররিলেভেন্ট ইস্যুস অর ডিস্ট্রাকশনস ফ্রম ইন্টারফিয়ারিং উইথ দ্য কমপ্লিশন অফ ইউর ওয়ার্ক, যেগুলো আপনাকে কাজে বাধাগ্রস্ত করবে ওই কাজগুলো আপনি দূরে রাখা। তারপর কি বলতেছে, অ্যাবিলিটি টু অ্যালোকেট অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ টাইম টু কমপ্লিট ইউর ওন ওয়ার্ক, মানে আপনাকে অ্যালোকেট করা, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যে এই টাস্কগুলো আমরা এই সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবো। ওয়াইল অ্যাভয়েডিং শিডিউলিং কনফ্লিক্টস অ্যান্ড মিটিং মাইলস্টোন, ওই মিটিং এর যেই এজেন্ডা এগুলো থাকে এগুলো বাদ দিয়ে আপনাকে কি করতে হবে, এগুলোর সময়গুলো অ্যালোকেট করা। তারপরে কি বলতেছে, অ্যাবিলিটি টু কমপ্লিট টাস্ক অ্যাসাইন টু ইউ উইদিন এগ্রিড টাইমলাইন্স, আপনাকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ওই যে আমাদের দেখেন, আমাদের কিন্তু সেশন ছিল 3 মাসের, কিন্তু আমরা ক্লাস করছি কয় দিন, মাত্র 90 দিনের জায়গায় ধরেন 37 দিন বা 38 দিন ক্লাস করে আমরা কি করছি, অ্যাসেসমেন্টে বসে গেছি। তার মানে কি আমরা এই সক্ষমতাটা আছে যে আমরা ইন এ গিভেন টাইম পিরিয়ডের মধ্যে আমরা কমপ্লিট করতে পারতেছি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি টিচারের দায়িত্ব টিবেট সেক্টরের। তারপর কি বলতেছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, এগুলো কিন্তু দাগ দিয়ে নিয়েন সবগুলো, এই পুরা চার্ট আপনারা দাগ দিয়ে নিয়েন। এই যে প্ল্যানিং এন্ড অর্গানাইজিং স্কিলস এর পুরা চার্ট, এই যে এই লাস্ট পর্যন্ত দাগ দিয়ে নিয়েন। প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলটা কি, আপনাকে যদি বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলটা কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে অ্যাবিলিটি টু ম্যানেজ মাল্টিপল টাস্ক এন্ড রিসোর্সেস সাইমালটেনিয়াসলি, আপনি বিভিন্ন ধরনের কাজ এট এ টাইম কাজ করে দেওয়া, মাল্টিটাস্ক একসাথে কাজ করে দেওয়া বিভিন্ন সময়ে, এটাকে কি বলতেছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্টের যে কাজগুলো আছে সেগুলো সঠিকভাবে, প্রজেক্টের কাজ তো মাল্টি ধরনের হয়, এটাই বোঝাচ্ছে। তারপর কি বলতেছে, রিসোর্স অ্যালোকেশন স্কিল, আপনার যে রিসোর্স আছে ওগুলোর সঠিক ব্যবস্থাপনা করা। অ্যাবিলিটি টু ডিটারমাইন প্রজেক্ট রিকোয়ারমেন্টস বাই ব্রেকিং দেম ডাউন ইনটু টাস্ক এন্ড আইডেন্টিফাইং দ্য ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস এন্ড পিপল নিডেড। Ability to take advantage of available resources, individuals, processes, departments and tools to complete work task efficiently, আপনার যে ওয়ার্ক টাস্ক গুলো আছে এগুলো এফিশিয়েন্টলি কমপ্লিট করা। ওই যে যে রিসোর্স আপনাকে দেওয়া হবে ওই রিসোর্স গুলোই কমপ্লিট করে দেওয়া। ধরেন আমাকে বললো যে ভাই আপনি এক কাজ করেন, ট্রেনি আপনার তো আছে 20 জন, এই 20 জনকে আপনার কম্পিটেন্ট করতে হবে, তাহলে আমরা বিল পাবো, আদারওয়াইজ বিল পাবো না। তো আমরা টার্গেট করে নেব কি, এই 20 জনকে আমার তৈরি করতে হবে। তো এটা কি বলতেছে, রিসোর্স অ্যালোকেশন, আমার যে রিসোর্সটা আছে যেটা দেওয়া হয়েছে এই রিসোর্সটা আমি প্রপারলি ইউজ করতেছি। তারপর কি বলতেছে, রিসার্চ স্কিলস, অ্যাবিলিটি টু কালেক্ট, অ্যানালাইজ এন্ড অর্গানাইজ ইনফরমেশন টু ইনফর্ম ইউর সাবসিকুয়েন্ট ওয়ার্ক প্র্যাকটিসেস এন্ড প্রসেসেস। ধরেন আমরা যেই সেশনগুলো নিছি ওই সেশনগুলোতে আমি জানি আপনারা বোরিং হয়ে যান, আমাদের সেশন ছিল 4 ঘন্টা, তো 4 ঘন্টায় ওইখানে বোরিং হয়ে যাওয়ার কারণে আমি কি করছি, আপনাদের একটু রিল্যাক্স দিছি, ওইখানে ব্রেক দিছি, হয়তোবা আপনাদের টাইমে একটু রিল্যাক্সেশন দিছি, যে রিল্যাক্সে আপনারা আসেন, সেশনগুলো কমপ্লিট করেন।
তো এগুলো আমাকে কি অ্যানালাইজ করতে হয়েছে এবং আপনাদের থেকে ডাটাগুলো কালেক্ট করতে হয়েছে যে কার কি সমস্যা, কিভাবে কি করলে দ্রুত এই প্রবলেমগুলো সলভ করা যায়। তো এটাও কি একটা রিসার্চ স্কিলস। তো কি বলতেছে, টু ওয়ার্ক এফেক্টিভলি ইন এ ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন you must continually assess and reassess your workload and seek guidance and support when work issues arise, especially those related to time pressures, workloads, competing demands, unexpected contingencies, technology problems, and your relations with other personnel, including your clients. তো এখানে ওই আপনার ব্যক্তিগত যে ব্যাপারগুলো সেগুলোর কথা বলতেছে যে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন টোটাল জিনিসগুলো। প্রেশার থাকলে কিভাবে করবেন, টাইম প্রেশার থাকলে, ওয়ার্কলোড বেশি থাকলে কিভাবে কমপ্লিট করবেন, এই জিনিসগুলোই আপনাকে বলা হচ্ছে। তারপর সেকেন্ড স্টেপ কি ছিল, এমপ্লয়েবিলিটি স্কিল। এমপ্লয়েবিলিটি স্কিলের ক্ষেত্রে কি কি আছে দেখেন, ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টস ফর দ্য কোয়ালিফিকেশন ইনক্লুড কমিউনিকেশন। এমপ্লয়েবিলিটি স্কিলের মধ্যে থাকতে হবে কি, কমিউনিকেশন থাকতে হবে, টিম ওয়ার্ক থাকতে হবে, প্রবলেম সলভিং একটা প্রবলেম সলভিং এর ইয়ে থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে, ইনিশিয়েটিভ এন্ড এন্টারপ্রাইজ থাকতে হবে, সেলফ ম্যানেজমেন্ট থাকতে হবে, লার্নিং থাকতে হবে, টেকনোলজির একটা ইয়ে থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। এই জিনিসগুলো আপনারা কি দেখে নিবেন, এটা বিস্তারিত আলোচনা করার কিছু নাই। মানে এজ এ এমপ্লয়ি আপনার স্কিলগুলো কি কি থাকতে হবে। ধরেন আপনি চাকরি করতেছেন, চাকরির ক্ষেত্রে আপনার কি কি জিনিস, সাউন্ড নলেজ আপনার থাকতেই হবে। এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে কি পয়েন্ট, আর লেফট সাইডেরটা হচ্ছে কি পয়েন্ট, আর রাইট সাইডের গুলো কি বিস্তারিত কিছু বলে দেওয়া আছে, কিভাবে টিম ওয়ার্ক ম্যানেজ করবে, এই জিনিসগুলোই বলে দেওয়া আছে। তা আমি বোধ করি এগুলো আপনাদের যেহেতু এনাফ ম্যাচিওর, আপনারা এটা জাস্ট দেখে নিন। হ্যাঁ, তারপর কি বলতেছে, মেইনটেইন রিলেশনশিপ। ওই যে এটা কিন্তু ওই পয়েন্টগুলোই চলতেছে, কিন্তু এটা কিন্তু থার্ড পয়েন্ট, মেইনটেইন এন্ড রিলেশনশিপ উইথ সুপারভাইজার এন্ড কলিগস। সুপারভাইজার এর কলিগের সাথে কিভাবে মেইনটেইন করবেন। ধরেন আমি আমার যে সুপারভাইজার আছে তার সাথে রাগ দেখাইলাম, তাহলে সে কি আমার সম্মান করবে, বা তার কাছ থেকে যেই আমি প্রাপ্ত যেই প্রত্যাশিত যেই ফলাফল সেটা কি পাবো, সেটা অবশ্যই পাবো না। কারণ সে তার সম্মানের জায়গাটা আমি নষ্ট করছি, তার কারণে সে কি করবে, আমাকে তার প্রাপ্য যেই সম্মান বা প্রত্যাশিত যে সম্মান সেটা আমাকে দিবে না। তো এটাই বোঝাচ্ছে এখানে। In order to work effectively in a training and or assessment organization, you will need to work collaboratively with your colleagues by sharing information and ideas. আমি ধরেন শেয়ার করলাম যে আমার আইডিয়া এই, আমার ইনফরমেশন গুলো এইভাবে আমি কাজগুলো করতে চাই, আপনি আমাকে হেল্প করেন। তারপর কি বলতেছে, ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ ওয়ার্ক আউটকাম। তারপর বললাম আমাকে ওই যে বললাম হেল্প করেন, হেল্প করার জন্য আপনার কিছু গাইডেন্স আমার প্রয়োজন। আপনি যেহেতু প্রিভিয়াসলি এই ওয়ার্কটা করছেন বা এই টাস্কগুলো আপনি করে এই ম্যানেজার বা ওই বড় পজিশনে গেছেন, এখন আমি তো নতুন জয়েন করছি, আমি তো অনেক কিছুই জানি না। আপনার মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করলে আমি হয়তোবা ভবিষ্যতে আমার ক্যারিয়ারের জন্য উন্নতি লাভ করতে পারবো। এই জিনিসগুলো একসাথে কাজ করে অ্যাচিভ করা, এই জিনিসটাই এখানে বোঝাচ্ছে। ওকে, টিম বিল্ডিং, এই টিম বিল্ডিং তো বুঝেনি, মানে টিম ওয়ার্কটা কি টিম বিল্ডিং বলতেছে, টিমের থ্রুতে কাজ করা, একটা টিমের ভিতরে একটা বন্ডিং তৈরি করা। ওই যে আমি প্রথমে আপনাদের বলছিলাম যে নিজেদের মধ্যে সংঘবদ্ধভাবে যদি কাজ করেন তাহলে আপনাদের কি করবে, কথাগুলো শুনতে বাধ্য। যেমন এই জিনিসটা একটু পজ রাখা যায়, ইয়াতে পজ রাখা যায় রেকর্ডিং, মনে করে দিন। আচ্ছা ঠিক আছে, মনে করে দিন এই পয়েন্টের ব্যাপারে আমি একটু কথা বলবো, এটা রেকর্ডিং শেষ হওয়ার পর। টিম বিল্ডিং, ঠিক আছে, একটা উদাহরণ দিব আর কি। এই টিম বিল্ডিং এর ক্ষেত্রে আপনারা এটা একটু দেখে নিন। ওকে, তারপর কি বলতেছে, সিকিং ফিডব্যাক অন ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিলস এন্ড প্রফেশনাল রিলেশনশিপ। একটা কাজ আমি করলাম আপনাদের কাছ থেকে, করার পর আমি একটা অবশ্যই ফিডব্যাক চাবো যে আমি কিরকম করাইলাম বা কিরকম দেখাইতে পারছি, কতটা দিতে সক্ষম হয়েছি। এই জিনিসটাই আপনাকে কি করতেছে, সিকিং ফিডব্যাক অন ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিলস ওয়ার্ক এন্ড প্রফেশনাল রিলেশন, মানে আমার প্রফেশনালিজম এবং ওয়ার্কের যে ম্যানেজমেন্ট স্কিল এটার কথাই এখানে বলা হচ্ছে। কি বলতেছে দেখেন, আমি ডাইরেক্ট পয়েন্টে চলে যাই। কলিগস
ফ্রম উইদিন ইউর ট্রেনিং আন্ডার অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। ধরেন আমি আপনাদের এই যে শর্ট টাইম পিরিয়ডে আপনাদের একটা মানে ট্রেনিং পিরিয়ড কন্ডাক্ট করছি, এই ট্রেনিং পিরিয়ডে আপনার কাছ থেকে ফিডব্যাক কে নিতে পারে? প্রতিষ্ঠানের যে সিইও আছে বা প্রতিষ্ঠানের যে নির্বাহী আছে, উনি আপনার কাছ থেকে একটা ফিডব্যাক নিতে পারে যে আমাদের যে ট্রেনার ছিল উনি আপনাদের কিরকম পড়াইছে বা ওনার রেসপন্স কিরকম ছিল, উনি কি আসলে ভালো নাকি খারাপ, আপনাদের রেটিং শিটের মতো একটা রেটিং দেন। এই জিনিসটা এখানে বোঝাচ্ছে কলিগস ফ্রম উইদিন ইউর ট্রেনিং অ্যান্ড অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। এটা আমার কলিগ হইতে পারে, যেমন ফারজানা মিস ছিল, তারপরে হচ্ছে দিলশাদ আপু ছিল, তো ওনাদের কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়া। তারপর কি বলতেছে কলিগস ফ্রম আদার ট্রেনিং অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। ধরেন জামাল সাহেব আমাকে নিয়োগ দিল, তো এই ক্ষেত্রে আমাকে কি বলবে যে অন্য যে প্রতিষ্ঠানে আমি কাজ করছি অলরেডি ওদের সাথে যোগাযোগ করে যে উনি আসলে কিরকম, উনি কি আসলে বোগাস পড়ায় নাকি ঠিকঠাক পড়ায়, বা ওনার স্বভাব চরিত্র কিরকম, এই জিনিসগুলো জাস্ট জানার জন্য। হ্যাঁ, এখানে ফিডব্যাক নেয় আর কি। তারপর কি বলতেছে ক্লায়েন্টস ফ্রম এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রি সেক্টর। ধরেন আমি একটা প্রতিষ্ঠানে কাজ করছি, ওইখান থেকেও উনি একটা ফিডব্যাক নিতে পারে যে উনি তো আপনার এখানে একটা কাজ করছে, সিভিতে দেখলাম যে উনি আপনার একটা প্রজেক্ট তুলে দিছে, তো প্রজেক্টটা কি ঠিকভাবে তুলতে পারছে কিনা, প্রজেক্টের বেনিফিট আপনি কিরকম পাইছেন, এটা আমাকে একটু ফিডব্যাকটা জানান, যেহেতু আমি তাকে নিয়োগ দিচ্ছি এখানে, তাহলে তার সম্পর্কে আমাকে একটু পজিটিভ বা নেগেটিভ যেই জিনিসগুলো আপনি পাইছেন এই জিনিসগুলো আমাকে একটু জানান। তো এই জিনিসগুলোই হচ্ছে কি সিকিং ফিডব্যাক অন ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিলস এন্ড প্রফেশনাল রিলেশনশিপ। তারপর কি বলতেছে ক্লায়েন্টস ফ্রম গভর্নমেন্ট ডিপার্টমেন্টস এজেন্সিস অন আদার এক্সটার্নাল অর্গানাইজেশন। অন্য প্রতিষ্ঠান থেকেও উনি নিতে পারে। ধরেন পুলিশ ক্লিয়ারেন্সের কথা বলো যে আমার নামে কোনো মামলা আছে কিনা, মামলা হামলা করছে কিনা, এইসব ব্যাপারে আদার্স এক্সটার্নাল অর্গানাইজেশন থেকেও উনি আমার ব্যাপারে মানে ফিডব্যাক নিতে পারে। তারপর কি বলতেছে ইন্ডিভিজুয়াল লার্নার্স এমপ্লয়িজ অ্যাপ্রেন্টাইসিস এন্ড ট্রেনিস। যেমন আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিবে, ওই যে আমি প্রথমে বলছিলাম আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিবে ইন্ডিভিজুয়াল যারা শিখতেছেন তাদেরকে, যে ধরেন আমাদের সুস্মিত স্যার আছে, আকবর স্যার আছে, তারপর কি আছে হাসিব স্যার আছেন, সোয়ালি বৃষ্টি আছেন, ওনাদের সবার ইন্ডিভিজুয়ালি কি করতেছে একটা ফিডব্যাক নিচ্ছে, ঠিক আছে। তারপর কি বলতেছে আরেকটা উপায় কি ক্যান্ডিডেটস ফর অ্যাসেসমেন্ট। আপনাদের এই যে ধরেন সবাই বললেন খুব ভালো বুঝাইছে, সবাই খুব ভালো পারেন, কিন্তু অ্যাসেসমেন্ট ডেতে যে 20 জন থেকে কম্পিটেন্ট হয়েছেন মাত্র 17 জন। এই যে 17 জন হয়েছেন তার মানে কি অ্যাসেসমেন্টের থ্রুতে উনি জাজ করতে পারছে বা অ্যাসেস করতে পারছে যে উনি ঠিক আছে, মানে মোটামুটি ভালোই পড়ায় হয়তোবা, এই কারণে 17 জন কম্পিটেন্ট হইতে পারছে। তো এটা হচ্ছে একটা ফিডব্যাকের আপনার একটা প্রক্রিয়া, কিভাবে আপনি একটা ফিডব্যাক নেবেন ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল এন্ড প্রফেশনাল রিলেশনশিপের ক্ষেত্রে। এই জিনিসটা কিন্তু এই যে যেহেতু মার্ক করে দেওয়া আছে আপনারা কিন্তু নোট করে নিন। এখন আসি মেইনটেইন ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ। ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচটা কি, এটাই আজকে আমাদের লাস্ট টপিকস হবে ইনশাল্লাহ। তো এ টিচার ইন টিবেট ইনস্টিটিউট নিডস টু ডেমনস্ট্রেট এ ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ টু ইউর ওয়ার্ক অ্যান্ড দিস উইল ইনভলভ, মানে ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচের ক্ষেত্রে ইনভলভমেন্ট কি হইতে পারে দেখেন, ensuring the needs and expectation of clients from the basis of your work practices। আপনার যে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনার ওয়ার্ক প্র্যাকটিস কিভাবে করবেন এই জিনিসটাই এখানে তার এক্সপেকটেশন অনুযায়ী ফুলফিল করা। তারপর কি বলতেছে ডেভেলপিং এফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজিস টু মেইনটেইন ক্লায়েন্ট রিলেশনশিপস। আপনি এটা কমিউনিকেশন করলেন কিন্তু এটা ইফেক্টিভ হইলো না, ধরেন আপনি একটা প্রপোজাল দিয়ে আসলেন কিন্তু সেই প্রপোজালটা গ্রাহ্যই করলো না, তাহলে একটা ইফেক্টিভ কমিউনিকেশন হইলো না, তাহলে ক্লায়েন্টের সাথে আপনার রিলেশনশিপটা ঠিকভাবে আপনি বিল্ড করতে পারেন না, যার কারণে এই ডিলটা ক্র্যাক হয়নি। তারপর কি বলতেছে ডেভেলপিং প্রসেসেস টু ইভালুয়েট এন্ড ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো যে আমাকে তুমি মেটা অ্যাড করে দাও $20 দিয়ে, আপনি কি করলেন $15 দিয়ে এটা অ্যাড রান করে দিলেন, $15 দিয়ে অ্যাড রান করে দিয়ে অনেকে কি করলেন যে বললেন যে সেম আরওআই যেটা ছিল ওটা খুব ভালো পাইছে উনি, তা আপনি ওনাকে অফার করলেন যে বস আমি তো আপনি বলছিলেন আমাকে $15 কিন্তু আমি আপনাকে দিলাম হচ্ছে সরি $20 অফার করছিলেন কিন্তু আমি আপনাকে $15 সেম টাস্কটাই করে দিলাম, যেটাতে আপনার কি হইলো এক্সপেন্সটা কম হইলো, তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট খুশি হইলো। এই জিনিসটাই এখানে বোঝাচ্ছে যে ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, কিভাবে আপনি ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা আর্ন করবেন।
তারপর কি বলতেছি, টিবেট ইনস্টিটিউশনের ক্ষেত্রে ক্লায়েন্ট কারা? ইন এ টিবেট ইনস্টিটিউট ক্লায়েন্ট ক্যান বি ইন্ডিভিজুয়াল লার্নার্স, মানে ট্রেনিং ইনস্টিটিউশন গুলোতে আসলে কি হয়, একজন ট্রেনি বা লার্নার যারা থাকে তারাই হচ্ছে কি, মনে করেন একটা প্রোডাক্ট, সোজা কথা হচ্ছে এটা প্রোডাক্ট, আপনার হচ্ছেন একটা প্রোডাক্ট। অন্যভাবে নিয়েন না, এটা হয়তোবা রেকর্ডিং আছে তো অন্যভাবে বলা হয়। ইন্ডিভিজুয়াল লার্নার্স, স্টুডেন্টস, অ্যাপ্রেন্টাইসিস, ট্রেনিস, এই জিনিসটা হচ্ছে কি টিবেটের ক্লায়েন্ট। তারপর কি বলতেছে, ক্যান্ডিডেটস ফর অ্যাসেসমেন্ট, যারা অ্যাসেসমেন্ট, ওই যে আরপিএল, আপনারা তো 3 মাস বা 3 মাস ব্যাপী একটা সেশন করছেন, ওই ক্ষেত্রে কি করা, আরপিএল যারা আসে ওরা 1-2 দিনে আপনার দিয়ে চলে যায় এই অ্যাসেসমেন্টে, সরাসরি ওনারা অ্যাসেসমেন্টে বসে, এই ক্যান্ডিডেটস ফর অ্যাসেসমেন্ট। তারপর হচ্ছে এন্টারপ্রাইজ অর ইন্ডাস্ট্রি, বিভিন্ন এন্টারপ্রাইজ হইতে পারে, ইন্ডাস্ট্রি হইতে পারে, এক্ষেত্রে মনে করেন এই কি বলে আরটিও যেগুলো আছে, এসটিপি, কে ধরা যেতে পারে। তারপরে আদার পার্টস অফ দ্য ট্রেনিং অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, এদের সাথে জড়িত কারা কারা আছে, প্রজেক্ট অফিস গুলো আছে, এদেরকে ধরা যেতে পারে। তারপরে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর এজেন্সিস, ধরেন এনএসডি আছে, বিটিইবি আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ, এগুলোর কথাই বলতেছি। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু নো হোয়াট দ্য নিডস এন্ড এক্সপেকটেশনস অফ ইউর ক্লায়েন্টস, মানে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটা আপনার ক্লায়েন্টের এক্সপেকটেশন ফুলফিল করবে। Clients of the TVET sector have a wide variety of needs and expectations, and these include, মানে টিবেট সেক্টরে আপনার কিন্তু ভ্যারাইটি অনেক এবং এক্সপেকটেশনও কি অনেক। এগুলো কি কি হইতে পারে দেখেন, a focus on individual learners objectives such as new skill হইতে পারে, specific competencies, target qualifications, new career advancement, improved language literacy and numeracy skills। তারপরে client centered approach, preferences for particular learning styles, individualized learning support system, এগুলো একটু দেখে নিন। হ্যাঁ, individualized organizational training and information and advice on courses, learning programs, qualifications and assessment। তারপর কি বলতেছে, while you must do everything within your power to ensure these needs and expectations are met, you can only do so within the operational limits of your training and or assessment organization, and these limits can include, এটার আবার কিছু লিমিটও আছে দেখেন, your level of responsibility, autonomy and classification, staffing resource limitations, physical environment limitations, cost, time and scheduling difficulties, and OSH issues, considerations and implications। এই জিনিসগুলো কি আপনার কিছু লিমিট দেয়া আছে, এই জিনিসগুলো দেখতে হবে আপনাদের, এটা একটু নোট ডাউন করে রাখেন। An interview of client-centered approach of learning style preferences, individualized learning support systems, and individualized organizational training has been provided overlap। তো এটা মোটামুটি আমাদের শেষ। কিভাবে ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ, এগুলো কিন্তু আপনারা দেখে নিন। হ্যাঁ, এই অ্যান্সার কি 3 এগুলো থেকে দেখে নিন, কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো এখান থেকে সুন্দরভাবে দেয়া আছে কিভাবে কি করে। ওকে, তারপর ইনফরমেশন শীট 4, এখানে কি বলতেছে, অ্যাসিস্ট লার্নার্স টু ডেভেলপ এ স্ট্র্যাটেজি টু অ্যাড্রেস দেয়ার নিডস এন্ড ইন্টারেস্ট। এটা জাস্ট দেখার জন্য দেখে নিন, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, তারপরে আপনারা দেখে নিন। এখান থেকে অনেক সময় ম্যাচিং দিয়ে দেয়, তো এই যেগুলো এই বক্সগুলো দেখবেন, বক্স আকারে যা দেখবেন এখান থেকে কিন্তু ম্যাচিং আসে, এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা ম্যাচ করে না, এভাবে এভাবে ম্যাচ করে না, এই ম্যাচিং আসে। কিন্তু এই বক্স যতগুলো দেখবেন মুখস্থ করে ফেলবেন, আমি না বললেও আপনারা মুখস্থ করে ফেলবেন, বক্স থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, তারপর কি বলতেছে, টিচার্স রোলস এন্ড রিকোয়ারমেন্টস। এই যে ইনফরমেশন শিটের এটা কি ছিল আমাদের, অ্যাসিস্ট লার্নার্স টু ডেভেলপ এ স্ট্র্যাটেজি টু অ্যাড্রেস দেয়ার নিডস এন্ড ইন্টারেস্ট, মানে লার্নারকে তার নিডস এন্ড ইন্টারেস্ট অনুযায়ী কি দেওয়া, স্ট্র্যাটেজি ডেভেলপ করে দেয়া। এখানে কি টিবেট সেক্টরে কি করতেছে, টিচার্স রোল এন্ড রিকোয়ারমেন্টস, এবং টিচারের কি কি ভূমিকা থাকতে পারে, ধরেন ট্রেনারের কি কি ভূমিকা পালন করে থাকে, এই জিনিসগুলোই আপনারা এখানে দেখতে পাবেন। আমি জাস্ট একবার পড়ে যাই। নো এ লিটল অ্যাবাউট দ্য লার্নার ইনক্লুডিং হোয়াই দে আর ডুইং দ্য ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। আমি কিন্তু প্রথম দিনই আপনাদের আসার পরে জিজ্ঞেস করছিলাম আপনাদের আসলে গোল কি, কেন এই কোর্সটা করতে চাচ্ছেন। তারপর হেল্প লার্নার্স প্ল্যান দেয়ার লার্নিং, আপনার আমি কিন্তু প্ল্যানিং সেট করে দিয়েছিলাম যে এইভাবে করেন তাহলে হয়তোবা আরো ভালো করতে পারবেন। তারপরে ডিসক্রাইব কোয়ালিফিকেশন এন্ড পাথওয়ে,
আপনার কি কোয়ালিফিকেশন আছে ওই অনুযায়ী ওই ফিল্ডটা চুজ করেন। টেক দ্য ইনিশিয়েটিভ টু জেনারেট অ্যান্ড এনকারেজ কমিউনিকেশন, আপনাদের সাথে কমিউনিকেশন বাড়ানোর জন্য কিছু ইনিশিয়েটিভ নেওয়া আমার নিচের পক্ষ থেকে। তারপর কি অ্যাডভাইস লার্নার্স of your availability of contact including any limits and how you can be contacted, for example by phone or email. Keep in touch with learners, help learners monitor their own learning, link learning to learners experience, give effective feedback, motivate learners to keep them going, encourage learner to learn from each other. এটা আপনারা দেখে নিন। হ্যাঁ, একজন টিচারের কি কি ভূমিকা থাকতে পারে বা ট্রেনারের কি ধরনের ভূমিকা থাকতে পারে, এই জিনিসগুলো এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। ওগুলো আপনারা নিজেদের মতো করে বানায় লিখলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? একদম যে হুবাহু বইয়ের মতো হইতে হবে এরকম না। এই যে দেখেন এই কোশ্চেনটা কিন্তু আসে। ওকে, কিন্তু দেখে নিন টিচারের কি কি রোল থাকে টিবেট সেক্টরে। আপনারা আমাকে কল্পনা করবেন তাহলেই হবে, তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন যে কয়টা পয়েন্ট লেখা যায়। ওকে, আমাদের মোটামুটি শেষ, আর তো কিছু নাই। এটা হচ্ছে রিভিউ অফ কম্পিটেন্সি রিভিউ গুলো কিভাবে হয়। ওকে, ডান। তাহলে বলেন এই ইয়াতে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের আজকের টপিকস এর উপর, বলেন। এটা লম্বা হয়ে গেছে সেশন। অফ করে দিই।